ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা উপস্থিত হয়েছি নতুন আরেকটি ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব প্রাক হরপ্পা সভ্যতা। প্রাক হরপ্পা সভ্যতার যে কেন্দ্রগুলো ছিল সেই কেন্দ্রগুলো এবং প্রাক হরপ্পা সভ্যতার সেই কেন্দ্রগুলোর বৈশিষ্ট্য নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব। ঠিক আছে, আমরা এর আগের দিন হরপ্পা সভ্যতার উৎপত্তি নিয়ে অলরেডি আলোচনা করেছিলাম যে হরপ্পা সভ্যতা কিভাবে আসলো। ঠিক আছে, এবং হরপ্পা সভ্যতা নিয়ে পণ্ডিত মহলে যে বিতর্কগুলি ছিল সেই বিতর্কগুলো নিয়ে কিন্তু আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব যে প্রাক হরপ্পা সভ্যতা। ঠিক আছে, যে এই প্রাক হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলো থেকে কিভাবে ম্যাচিওর হরপ্পা বা পরিপক্ক হরপ্পা সভ্যতার উত্থান হলো, সেই প্রাক হরপ্পা সভ্যতার একটা বিশাল ভাস্ট পিরিয়ডটা আমরা আজকে আলোচনা করব। তবে আমাদের লেকচারটি চালু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমাদের এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, তাহলে চলো আজকের ক্লাসটি আলোচনা করি। দেখো, আমাদের দেখো এই প্রাক হরপ্পা সভ্যতা, ঠিক আছে, প্রাক হরপ্পা সভ্যতা। দেখো এখানে প্রাক হরপ্পা সভ্যতা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের যে বিষয়টা নিয়ে আমাদের আগে ডিসকাস করতে হবে, যেটা প্রাক হরপ্পা সভ্যতা। আমি যে আগে ভিডিওটা নিয়েছিলাম সেই ভিডিওটাতে কিন্তু আমি প্রাক হরপ্পা সভ্যতার কালসীমা নিয়ে কোনো আলোচনা করিনি, কারণ আমি বলেছিলাম যে যখন হরপ্পা সভ্যতার মূল টপিকে আমি ঢুকবো তখন হরপ্পা সভ্যতার কালসীমাটা নিয়ে আলোচনা করব। তার আগে আজকে আমি হরপ্পা সভ্যতার প্রথমে কালসীমাটা নিয়ে তোমাদের একটু ডিসকাস করে নিয়েছি। ঠিক আছে, দেখো হরপ্পা সভ্যতার কালসীমা। এই যে হরপ্পা সভ্যতাটাকে মোটামুটি এই আর্লিয়েস্ট পিরিয়ড থেকে আরম্ভ করে একদম হরপ্পা সভ্যতার পতন অবধি হরপ্পা সভ্যতাটার সম্পূর্ণ সময়সীমাটাকে বিশেষ করে পুরাতাত্ত্বিকবিদেরা এবং পাশাপাশি দেখবে বিভিন্ন ঐতিহাসিকেরা তিনটি পর্যায়ে ভাগ করছে। ঠিক আছে, দেখো তোমাদের এখানে দেওয়া আছে প্রথম যেই পর্যায় হরপ্পা সভ্যতার যে আর্লিয়েস্ট পিরিয়ড, সেই আর্লিয়েস্ট পিরিয়ডটাকে ওরা বলছে যে এটা আরম্ভ হচ্ছে প্রায় 3200 BC থেকে। ঠিক আছে, প্রায় 3200 BC থেকে হরপ্পা সভ্যতার আর্লিয়েস্ট পিরিয়ড আরম্ভ হচ্ছে, যেটাকে পুরাতাত্ত্বিকবিদেরা বা ঐতিহাসিকরা কি বলছে, এটাকে প্রাক হরপ্পা পিরিয়ড। ঠিক আছে, এবং সেখান থেকে আরম্ভ হয়ে প্রায় 2600 BC অবধি এই হরপ্পা সভ্যতা যে প্রাক পিরিয়ড সেটা স্থায়ী ছিল। এবং এই সময় দেখো এখানে দেওয়া আছে যে এই সময়টাকে আমরা বলছি কি নগর জীবনের উত্থানকাল। যে এই যে পরিপক্ক হরপ্পা সভ্যতায় যে নগর জীবনটা আমরা দেখব তার, ঠিক আছে, স্টার্টিং পয়েন্ট কিন্তু হবে কোনটা, তার স্টার্টিং পয়েন্ট হবে এই আমাদের প্রাক হরপ্পা পিরিয়ড। ওকে, এবার দেখো তারপর যে বিষয়টা আছে কি, তারপর পরে আমরা যেটা আছে পরিণত হরপ্পা। ঠিক আছে, পরিণত হরপ্পা। এই পরিণত হরপ্পা পিরিয়ডেই দেখবো যে বিশেষ করে আমরা যে হরপ্পা সভ্যতার সব কিছু পরিধান নগর পরিকল্পনা থেকে আরম্ভ করে ড্রেনেজ সিস্টেম থেকে আরম্ভ করে যা কিছু আছে সব কিছু কিন্তু আমরা দেখব যে এই পরিণত হরপ্পা সভ্যতাতে দেখা দিয়েছিল। এই পরিণত হরপ্পা সভ্যতার এরা টাইম পিরিয়ডটা বলছে কি প্রায় 2600 BC থেকে প্রায় 1900 BC। ঠিক আছে, এখানে দেওয়া আছে দেখো উন্নত নগর সভ্যতা। এই সময় আমরা দেখব যে হরপ্পা সভ্যতার গ্রোথ ডেভেলপমেন্ট সব কিছু একদম বেশি করে হবে। ওকে, এবার দেখো তারপর হচ্ছে কি এরপরে যে বিষয়টা আসছে কি এরপরে হচ্ছে হরপ্পা পরবর্তী, যাকে আমরা বলি আবার লেট হরপ্পান ফেজ। ঠিক আছে, এই সময় থেকে আমরা দেখব যে হরপ্পা সভ্যতার পতন আরম্ভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই পিরিয়ডটা কত দেখো বলছে 1900 BC থেকে প্রায় 1300 BCর মধ্যে এই পিরিয়ডটাকে আমরা কি বলছি যে পরবর্তী হরপ্পা বা লেট হরপ্পান ফেজ। এই সময়ে হরপ্পা সভ্যতার পতন হয়ে যাবে। ওকে, এই দেখো আমরা যে কালটা ভাগ করলাম এই কালটা কিন্তু C14 পরীক্ষা। ঠিক আছে, এই কালটা কি C14। ঠিক আছে, কার্বন ডেটিং আমরা যাকে বলি যে কার্বন ডেটিং। ঠিক আছে, এই কার্বন ডেটিং পদ্ধতির দ্বারাই এই সময়সীমাটা কিন্তু নির্ধারিত হয়েছে। কোনটা, এই যে আমরা যে বললাম যে প্রায় 3200 BC থেকে 1300 BC অবধি এই সম্পূর্ণ টাইম পিরিয়ডটা কিন্তু এই C14 কার্বন ডেটিং যেটা পদ্ধতি আছে সেইটার দ্বারাই কিন্তু এটা মানে নির্ধারিত হয়েছিল। এবার দেখো এর পাশাপাশি এই সম্পূর্ণ হরপ্পা সভ্যতার কালটা নিয়ে কিন্তু নানান ঐতিহাসিকরা পুরাতাত্ত্বিকবিদ যারা আছে ওরা কিন্তু বিভিন্ন ধরনের কালসীমা দিয়েছে। আমরা ওসব নিয়ে বেশি করে ডিসকাস করতে যাব না। ঠিক আছে, যেটা হচ্ছে C14 এবং যেটা বর্তমানে মান্যতা সেটা নিয়ে আমরা এখানে ডিসকাস করব। তার উপরে আমরা দেখব যে নানান ধরনের যদি আমরা ইতিহাস বই পড়তে যাই তাহলে আমরা দেখব যে সেখানে অন্য একটা ডেট দেওয়া থাকে, যেটা আমরা বেশিরভাগ স্টুডেন্টরাই যারা আমরা ইতিহাসের স্টুডেন্ট আমরা বেশিরভাগরাই সেই ডেটটা আমরা দেখি। সেই ডেটটা কি যেটা হরপ্পা সভ্যতা সম্পর্কে দেওয়া থাকে সেটা হচ্ছে 2500 BC থেকে আমরা দেখব 2500 BC থেকে প্রায়
বিসি, ঠিক আছে। এটা আমরা বেশিরভাগ যারা আমরা ছোটোবেলা থেকে যখন ইতিহাস পড়ে আসি তখন হরপ্পা সভ্যতার যখন কালসীমা সম্পর্কে দেওয়া থাকে তখন আমরা দেখব এই ডেটটা, ঠিক আছে। এই ডেটটাকে দিয়েছে হরপ্পা সভ্যতার এই যে কালসীমাটা, প্রায় এখানে দেখো প্রায় 1000 বছরের একটা কালসীমা দেওয়া আছে। এই 1000 বছরের কালসীমাটা কে দিয়েছিল, ঠিক আছে। এই কালসীমাটা দিয়েছিল, মনে করে রাখবা, এই কালসীমাটা দিয়েছিল মার্টিমার হুইলার, ঠিক আছে। কে? মার্টিমার হুইলার এবং স্টুয়ার্ট পিগার্ট, ঠিক আছে। স্টুয়ার্ট পিগার্ট নামে দুইজন পুরাতাত্ত্বিকবিদ, ঠিক আছে। পিগার্ট, ওকে, স্টুয়ার্ট পিগার্ট নামে দুইজন পুরাতাত্ত্বিকবিদ এই হরপ্পা সভ্যতার এই কালসীমাটা নির্ধারণ করেছিল, যেটি হচ্ছে কি 2500 বিসি থেকে 1500 বিসি, ঠিক আছে। এবার বিশেষ করে হচ্ছে যে মোটামুটি তাহলে কি হরপ্পা সভ্যতার যে কালসীমা সেটা সম্পর্কে আমরা কিন্তু জানলাম যে প্রায় 3200 বিসি থেকে এটা আরম্ভ হচ্ছে এবং হরপ্পা সভ্যতার পতন হচ্ছে প্রায় 1300 বিসিতে। আমি যেটা আবার বললাম, যেটা কার্বন ডেটিং পদ্ধতি অনুযায়ী কিন্তু এই সিস্টেমটা আছে। কার্বন ডেটিং মানে তোমরা অনেকেই জানো যে জীবজন্তুর দেহে যে কার্বন থাকে তার উপর পরীক্ষা নিরীক্ষা করে এই সময়সীমাটা কিন্তু নির্ধারণ করা হয়েছে। এবার এখানে আরেকটা যেটা বিষয়টা আছে যে এই হরপ্পা সভ্যতার কালসীমা নিয়ে বিভিন্ন পুরাতাত্ত্বিকবিদরা বিভিন্ন ধরনের উক্তি করে, কিছু উক্তি দিয়েছে। যেমন যদি আমি বলি স্যার জন মার্শাল, তোমরা জানো যে এই স্যার জন মার্শালই যখন হচ্ছে হরপ্পা কেন্দ্রটি যখন আবিষ্কৃত হয়েছিল সেই সময় তিনি যে এএসআই আছে তার অধিকর্তা ছিলেন, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে তিনি কি বলছেন, তিনি বলছেন যে এটা হচ্ছে কি বলতো পৃথিবীর মধ্যে প্রাচীনতম সভ্যতা, ঠিক আছে। স্যার জন মার্শাল কিন্তু বলেছেন যে পৃথিবীর মধ্যে যত সভ্যতা ছিল, যদি মিশরীয় সভ্যতা বলি, সুমেরীয় সভ্যতা বলি, ঠিক আছে, ব্যাবিলনীয় সভ্যতা বলি, সব সভ্যতাগুলোর মধ্যে সব থেকে প্রাচীন সভ্যতা কোনটি? সব থেকে প্রাচীন সভ্যতা হলো এই আমাদের হরপ্পা সভ্যতা। এটি কে বলছেন? এটি বলছেন স্যার জন মার্শাল। এবার এখানে আরেকজন যে থাকবেন তিনিও কিন্তু উইল ডুরান্ট নামে একজন ভদ্রলোক। কি বললাম? উইল, ঠিক আছে, বাংলায় লিখছি। এর নাম কি বললাম? এর নাম হচ্ছে উইল ডুরান্ট, ঠিক আছে। তিনি কি বলছেন? তিনি বলবেন যে মিশরীয় সভ্যতা, ঠিক আছে, মিশরীয় সভ্যতা, বা তিনি ভালোভাবে এটা বলছেন যে নীল নদীর তীরে যে সভ্যতা গড়ে উঠেছিল সেই সভ্যতার থেকেও এই হরপ্পা সভ্যতা প্রাচীন বা সব থেকে ওল্ডেস্ট বলে উল্লেখ করেছেন। এটা কে বলছেন? এটা বলছেন উইল ডুরান্ট নামে একজন পুরাতাত্ত্বিকবিদ, ওকে। এবার দেখো তাহলে মোটামুটি হরপ্পা সভ্যতার এই কালসীমা নিয়ে আমাদের ডিসকাস হয়ে গেল, ঠিক আছে। এটা আর আমি বেশি বলছি না। এবার দেখো এইবার আমি প্রথমে যে পেজটি বার করেছিলাম সেটি কি, যে প্রাক হরপ্পা সভ্যতার পরিচিতি, যে প্রাক হরপ্পা সভ্যতা কি এবং এই প্রাক হরপ্পা সভ্যতাতে আমরা কি কি বিষয় দেখতে পাবো, ঠিক আছে। এবার দেখো এই প্রাক হরপ্পা সভ্যতার যে বিষয়টা হচ্ছে কি, এটা হচ্ছে সিন্ধু সভ্যতার পূর্ববর্তী একটা গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অধ্যায়, ঠিক আছে। মানে আমরা দেখবো কালচারাল একটা অধ্যায়। কি হচ্ছে, এই সময় দেখবো কৃষি কাজ আরম্ভ হবে, পশুপালন হবে, ঠিক আছে, কুটির শিল্প এই সময় থাকবে। তারপরে কি থাকবে? মৃৎশিল্প আমরা দেখতে পাবো। তারপরে দেখব নগর পরিকল্পনা, যেটা পরিণত হরপ্পা সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য ছিল, সেইটারও প্রাথমিক বৈশিষ্ট্য আমরা এই সময়ই দেখতে পেরে যাব, ঠিক আছে। এইবার বিষয়টা হচ্ছে এইখানে আমি আরেকটু এটা নিয়ে বলবো যে আমাদের মূল টপিকে যাওয়ার আগে এই যে প্রাক হরপ্পা সভ্যতা আমরা যে ভাগটা করলাম, ঠিক আছে, যে প্রাক হরপ্পা সভ্যতা, তারপর আমরা ম্যাচিওর হরপ্পা সভ্যতা বা হরপ্পা পরিপক্ক বা বিকশিত হরপ্পা সভ্যতা, তারপরে বললাম কি পরবর্তী হরপ্পা সভ্যতা, যাকে আমরা আবার বলছি হরপ্পোত্তর সভ্যতা। এইটাকে জিম শেফার আবার দেখবেন তোমরা ভাগ করেছে, ঠিক আছে। এই সভ্যতাটাকে জিম শেফার কি ভাগ করছে তুমি দেখো, এই যে প্রাক হরপ্পা পিরিয়ডটাকে জিম শেফার বলছে যে আঞ্চলিকরণের যুগ। কি বলছে? একে বলছে আঞ্চলিকরণের যুগ। কেন বলছে আঞ্চলিকরণের যুগ? আঞ্চলিকরণের যুগ বলার অন্যতম কারণ ছিল সেটি হচ্ছে কি, তিনি বলছেন এটা যে হরপ্পা সভ্যতার আগে, ঠিক আছে, পরিণত হরপ্পা সভ্যতা আসার আগে আমরা দেখব যে প্রাক হরপ্পা সভ্যতার বিভিন্ন কেন্দ্রগুলো, ঠিক আছে,
কেন্দ্রগুলোর যে বৈশিষ্ট্যগুলো থাকবে বা সেই কেন্দ্রগুলো কি হচ্ছে এক হতে আরম্ভ করে বিভিন্ন অঞ্চলগুলো। তোমরা জানো যে যে কোনো জায়গায় একটা সভ্যতা গড়ে ওঠার আগে কিন্তু দেখবো যে জায়গাগুলো বিক্ষিপ্ত আকারে থাকে, ঠিক আছে। বিক্ষিপ্ত জায়গাগুলো আস্তে আস্তে কী হবে, আস্তে আস্তে আমরা দেখব যে একত্রিত হতে আরম্ভ করবে, ঠিক আছে। একত্রিত হয়েই কিন্তু আমরা দেখব এই হরপ্পা সভ্যতাটার তৈরি হবে বা হরপ্পা সভ্যতাটা স্থাপিত হবে। কি বললাম তাহলে ভালো করে শুনবা, যে এটা বললাম যে হরপ্পা সভ্যতা, প্রাক হরপ্পা সভ্যতার যে নানান কেন্দ্রগুলো থাকবে সেই কেন্দ্রগুলো কী হচ্ছে এক হতে আরম্ভ করবে এই পিরিয়ডে, যে পিরিয়ডটাকে তিনি বলছেন আঞ্চলিকরণের যুগ। এই সময় কী হবে, আস্তে আস্তে বিভিন্ন কেন্দ্রগুলো কী হবে, বিভিন্ন ধরনের সেই কেন্দ্রগুলোর মধ্যে নানা ধরনের যোগাযোগ সম্পর্ক স্থাপিত হবে। সম্পর্ক স্থাপনের পর আমরা দেখব এরা এক হতে আরম্ভ করবে বা এরা গোষ্ঠীবদ্ধ হতে আরম্ভ করবে। ওকে, এবার দেখো এটাকেই তিনি বলছেন কি প্রাক হরপ্পা যুগ। যেটা আমি বললাম এর সময়সীমা কত, এর সময়সীমা হচ্ছে 3200 বিসি থেকে 2600 বিসি, ঠিক আছে। এই পিরিয়ডে আমরা দেখব নগর সভ্যতার ভিত্তি রচিত হচ্ছে, যেটা আমি আগেই বলেছিলাম। ওকে, এবার দেখো তারপরে যে বিষয়টা আছে কি, এরপর আমরা দেখব যে তিনি যে পরিপক্ক হরপ্পা সভ্যতা, যার টাইম পিরিয়ড আমি কি বলেছিলাম, 2600 বিসি থেকে 1900 বিসি। ওকে, এই টাইম পিরিয়ডটাতে কী হবে বলো তো, এই টাইম পিরিয়ডটাতে হবে যে এইখানে যে বিভিন্ন রাজ্যগুলি বা বিভিন্ন অঞ্চলগুলি হরপ্পা সভ্যতা, প্রাক হরপ্পা সভ্যতার যে বিভিন্ন অঞ্চলগুলি ছিল, সেই অঞ্চলগুলি আমি বললাম যে একে অপরের সঙ্গে নানা ধরনের সম্পর্ক স্থাপন করে এক হতে আরম্ভ করবে। সেইটা কিন্তু পরিণত লাভ করবে এই পরিপক্ক হরপ্পা সভ্যতায়, যে তারা একত্রিত হয়ে একটা উন্নত সভ্যতার দিকে তারা এগিয়ে যাবে, ঠিক আছে। এটার জন্য এই টাইমটাকে তিনি কি বলছেন, একীকরণের যুগ। কারণ কি এই সময় দেখবে বিভিন্ন অঞ্চলগুলো একত্রিত হয়ে যাবে প্রায়, ঠিক আছে। এটার জন্য তিনি জিম শেফারের নাম কি দিয়েছেন, একীকরণের যুগ, মনে করে রাখবে। এবার কি হচ্ছে, তারপর আরেকটা যে বিষয়টি আছে যে পরবর্তী হরপ্পা সভ্যতা, ঠিক আছে, যেটা টাইম পিরিয়ড কি বলেছিলাম, যেটা টাইম পিরিয়ড হবে 1900 বিসি থেকে 1300 বিসি, ঠিক আছে। এই টাইম পিরিয়ডটাকে 1900 বিসি থেকে 1300 বিসি, এই সম্পূর্ণ টাইম পিরিয়ডটাকে তিনি কি বলছেন, হরপ্পা পরবর্তী যুগ, ঠিক আছে। সরি, এটা কি হচ্ছে, এটা আমরা বলি যে হরপ্পা পরবর্তী যুগ। এটাকে জিম শেফার কি বলছেন, স্থানীয়করণের যুগ। মানে এই যে আমরা প্রাক হরপ্পার যে বসতিগুলো কি দেখলাম, যে সব বসতিগুলো এক হতে আরম্ভ করলো। আবার সেম পর্যায়ে কী হবে, যখন হরপ্পা সভ্যতার পতন আরম্ভ হয়ে যাবে, তখন আমরা দেখব এই পর্যায়টাতে 1900 বিসি থেকে আবার কী হবে, এগুলো আস্তে আস্তে ভাঙতে আরম্ভ করবে, ঠিক আছে। এটাকে তিনি কি বলছেন, স্থানীয়করণের যুগ, যে আবার সেই স্থানগুলি একে অপরের থেকে বিচ্ছেদ হয়ে যাবে। ওকে, তাহলে কি হলো, যে জিম শেফার কী হচ্ছে, এটাকে এইভাবে ভাগ করলেন। কি বললেন, যে যেটা প্রাক হরপ্পা ছিল তাকে তিনি কি বলছেন, আঞ্চলিকরণের যুগ। যেটি পরিপক্ক হরপ্পা ছিল তাকে তিনি কি বলছেন, একীকরণের যুগ। এবং যেটা হচ্ছে হরপ্পা পরবর্তী সময়কাল যেটা ছিল, তাকে তিনি কি বলছেন, স্থানীয়করণের যুগ। মনে থাকবে। এইবার দেখো, এইবার যে বিষয়, আরেকটা যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে সিমেট্রি এইজ কালচার। কি, সিমেট্রি এইজ কালচার। দেখো এই যে সিমেট্রি এইজ কালচারটা কি, ঠিক আছে। সিমেট্রি এইজ কালচার তোমরা অনেকেই জানো যে এই ধারণাটি, এর সিমেট্রি মানে তোমরা অনেকেই জানো যে সমাধি, ঠিক আছে। এবার এইজ কালচার কি, এইজ কালচার হচ্ছে, তোমাদেরকে আমি বলি যে এই হরপ্পা বলে যে প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি রয়েছিল, ঠিক আছে, হরপ্পা বলে যে প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি রয়েছিল, সেই কেন্দ্রটির এইজ বলে একটা প্রত্ন খনন কেন্দ্র আছে। মানে আমি যদি ভালো করে বলি যে হরপ্পাতে যখন বা যে কোনো জায়গাতে সিন্ধু সভ্যতা বা যে কোনো পুরাতাত্ত্বিক কেন্দ্রতে যখন খনন কার্য চালানো হয়, সে সময় কী হয় যে সেই কেন্দ্রটাকে কয়েকটা এলাকায় ভাগ করে নেওয়া হয়। ওকে, এরকমই, এবং তাকে অ্যালফাবেটিক্যালি অর্ডারে নাম দেওয়া হয়। তেমনই একটা অ্যালফাবেটিক অর্ডারে কোনো একটা জায়গার, ঠিক আছে, হরপ্পা কেন্দ্রের একটা নির্দিষ্ট প্লেসের নাম হচ্ছে এইজ। এবং সেই জায়গায় কী হবে বলো তো, সেই জায়গায় পুরাতাত্ত্বিকবিদ যারা আছে ওরা একটা সমাধি পাবে। কি পাবে, সমাধি পাবে। এই সমাধিটা তারা কি হচ্ছে, এই সমাধিটাকে এরা বলছে সিমেট্রি এইজ কালচার, ঠিক আছে। যেহেতু সেটি এইজ বলে যে কেন্দ্রটিতে ছিল, ঠিক আছে, এইজ বলে যে নির্দিষ্ট প্লেসটি ছিল সেখানে পাওয়া গেছে, তাই এর নাম কী হবে, সিমেট্রি এইজ কালচার। এই যে আমরা যেটা সিমেট্রি এইজ কালচার বলছি, সরি আমরা না, এই সিমেট্রি এইজ কালচার কিন্তু আমাদের ভারতের ইতিহাসে নেই, ঠিক আছে। এটা কিন্তু পাকিস্তানের ইতিহাসে বলা হয় সিমেট্রি এইজ কালচার, ঠিক আছে। এবং এই সিমেট্রি এইজ কালচার শব্দটি প্রথম যিনি ব্যবহার করেন তার নাম কি, দেখো 1934 খ্রিস্টাব্দে কি হচ্ছে, মাধব স্বরূপ ভাটস, ঠিক আছে। মাধব স্বরূপ ভাটস নামে
একজন পুরাতাত্ত্বিকবিদ, তিনি হচ্ছেন প্রথম এই সিমেট্রি এইজ সংস্কৃতি এই শব্দটি প্রথম ইউজ করেছিলেন। ওকে, এইবার দেখো বিশেষ করে এটি হচ্ছে কি, আমি কি বললাম যে এটি হচ্ছে হরপ্পা, এটি হচ্ছে কি বলতো, যেটা হচ্ছে আমাদের পরবর্তী হরপ্পা, ঠিক আছে, যেটি হচ্ছে কি বলতো সমাধি, মানে বুঝতেই পারছো যে এটি যখন পতনের দিকে আসবে, ঠিক আছে, কারণ পতনের দিকেই, যখন হরপ্পা সভ্যতা পতনের দিকেই আসবে, অনেক নানান, তোমরা জানো যে বৈদেশিক আক্রমণ হয়েছিল, আবার অনেকে বলে যে বন্যা হয়েছিল, কিংবা অনেকে বলছে যে নানা ধরনের ভূমিকম্প হয়েছিল, তারপরে হরপ্পা সভ্যতাটার ধ্বংস হয়েছিল। এইসব তত্ত্ব ধরেই যদি আমরা বলতে পারি যে সমাধিটা নানা কারণেও যদি, বিভিন্ন এইসব কারণেও যদি তৈরি হয়ে থাকে, ঠিক আছে, তাহলে আমরা কি বলবো যে এই সিমেট্রি এইজ কালচারটা কি বলতো, এটি কিন্তু হরপ্পা সভ্যতার পরবর্তী পর্যায়ে বা যেটা লেট পিরিয়ড, সে সময় কিন্তু তৈরি হয়েছিল। এই যে হরপ্পা সভ্যতার লেট পিরিয়ড আমরা যেটা বলি, বা আমরা যেটাকে লেট হরপ্পান পিরিয়ড, ঠিক আছে, যেটাকে আমরা লেট হরপ্পান পিরিয়ড বলি, কি পিরিয়ড, হরপ্পান পিরিয়ড, হরপ্পান পিরিয়ড, সেটাকেই মনে করে রাখবা, সেটাকেই পাকিস্তানে বলা হয় কি সিমেট্রি এইজ কালচার। ওকে, তাহলে আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারলে। ওকে, এবার দেখো, এইবার যে বিষয়টা এখানে আছে, যে দেখো এখানে দেওয়া আছে গর্ডন চাইল্ড এবং মার্টিমার হুইলার। গর্ডন চাইল্ড এবং মার্টিমার হুইলার আমরা দেখব এই যে মাধবস্বরূপ ভাট যেখানে সমাধিগুলি আবিষ্কার করবে, তারা বলবে যে এটি হচ্ছে আর্য আক্রমণের অন্যতম একটা এভিডেন্স, যে সমাধিগুলো দেখে আমরা বুঝতে পারবো কি যে এই সমাধিগুলো তৈরি হয়েছিল আর্য আক্রমণের জন্য, যে আর্যরা সিন্ধু সভ্যতাকে আক্রমণ করলো এবং সিন্ধু সভ্যতার মানুষজনকে তারা হত্যা করলো, এবং তারপরে এই সমাধিগুলি তৈরি হয়েছিল, ঠিক আছে। যদিও বা তাদের এই যে তারা যে এভিডেন্স, তারা যে সমাধিটাকে দেখিয়ে তারা যেটা প্রমাণ করার চেষ্টা করেছিল, সেটাকে কিন্তু অনেকে মানে না। ওকে, তাহলে কি হচ্ছে, এই সমাধি, এই সিমেট্রি, এই সমাধিটাকে মার্টিমার হুইলার এবং গর্ডন চাইল্ড কি বলছেন, যে এটি ছিল আর্য আক্রমণের প্রমাণ, ঠিক আছে, বা আর্যদের ভারতে আগমনের প্রমাণ। তাহলে মোটামুটি এই যে হরপ্পা, প্রাক হরপ্পা সভ্যতার মূল টপিকে যাওয়ার আগে আমি কয়েকটা বিষয় তোমাদেরকে জানিয়ে দিলাম। এবার এসো, এইবার যে বিষয়টা আছে, এবার আমরা মেইন টপিকে ঢুকি। এবার হচ্ছে কি প্রাক হরপ্পা সভ্যতা, ঠিক আছে, যেটা আমাদের টপিক আজকে, প্রাক হরপ্পা সভ্যতা, ঠিক আছে। এই যে প্রাক হরপ্পা সভ্যতা আমরা কি বললাম, যে 3200 BC থেকে 2600 BC, এই সম্পূর্ণ পিরিয়ডটাকে আমরা কি বলছি, প্রাক হরপ্পা সভ্যতার সময়কাল। অতএব এই সময় আমরা যে বিষয়টা দেখব, এবং আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে কিন্তু এই প্রাক হরপ্পা সভ্যতা, ঠিক আছে। যে প্রাক হরপ্পা সভ্যতা আমি আগেই বলেছিলাম, ভিডিওটা যখন আরম্ভ হয় বলেছিলাম যে প্রাক হরপ্পা সভ্যতা সম্পর্কে আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে। দেখো তাহলে এখানে দেখো প্রাক হরপ্পা সভ্যতা, এই যে প্রাক হরপ্পা সভ্যতার একটা ইংলিশ টার্ম আছে, ঠিক আছে। প্রাক হরপ্পা সভ্যতার ইংলিশ টার্ম কি, এর ইংলিশ টার্ম হচ্ছে আর্লি হরপ্পা, ঠিক আছে, মনে করে রাখবা, এটাকে আমরা কি বলছি, আর্লি হরপ্পা। এইবার বিষয়টা হচ্ছে যে আর্লি হরপ্পাটা কি, বা আমরা যদি বলি যে প্রাক হরপ্পা কি, প্রাক হরপ্পা হলো, আমি তোমাদেরকে বলি যে প্রায় নতুন প্রস্তর যুগ থেকে আরম্ভ করে, কি বললাম, প্রায় নতুন প্রস্তর যুগ, ঠিক আছে, যে নতুন প্রস্তর যুগ, বা আমরা যদি বলি নব্য প্রস্তর যুগ থেকে আরম্ভ করে, নব্য প্রস্তর যুগ থেকে আরম্ভ করে, ঠিক আছে, আমরা বলবো প্রায় পরিপক্ক হরপ্পা সভ্যতা, ঠিক আছে, পরিপক্ক হরপ্পা সভ্যতা, পরিপক্ক হরপ্পা সভ্যতা, ঠিক আছে। এই পরিপক্ক হরপ্পা সভ্যতা পর্যন্ত এই মাঝখানের সম্পূর্ণ টাইম পিরিয়ডটাকে আমরা কি বলবো, আর্লি হরপ্পান ফেজ। বুঝতে পারলাম কি বললাম, যে নব্যপ্রস্তর যুগ থেকে আরম্ভ করে পরিপক্ক, ঠিক আছে, পরিপক্ক হরপ্পা সভ্যতা পর্যন্ত সম্পূর্ণ পিরিয়ডটাকে পুরাতাত্ত্বিকবিদরা কি বলছে, যে এটি হচ্ছে ভারতের ইতিহাসে প্রাক হরপ্পান পিরিয়ড। ওকে, এবার দেখো এই প্রাক হরপ্পান পিরিয়ড বা এই আর্লি হরপ্পা শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন, দেখো তোমাদের এখানে দেওয়া আছে মোহাম্মদ রফিক মুঘল, ঠিক আছে, এটা আকারটা হবে না, মোহাম্মদ রফিক মুঘল বলে একজন পুরাতাত্ত্বিকবিদ প্রথম এই আর্লি হরপ্পা শব্দটি ইউজ করেছিলেন, ঠিক আছে। তোমাদের পরীক্ষায় এটা কিন্তু আসবে, অনেক পরীক্ষায় কিন্তু এটা দিয়ে দেয় যে প্রথম আর্লি হরপ্পা শব্দটি কে ব্যবহার করেছিলেন, উত্তর কি হবে, মোহাম্মদ রফিক মুঘল। ওকে, এইবার দেখো, এইবার এখানে আরেকটা যেটা দেওয়া আছে প্রাক হরপ্পা, তাহলে প্রাক হরপ্পা সভ্যতা সম্পর্কে আমরা বুঝতে পারলাম। এইবার বিষয়টা হচ্ছে কি, যে প্রাক হরপ্পা সভ্যতাটা আমাদের পড়া উচিত কেন,
ঠিক আছে, সরাসরি তো হরপ্পা সভ্যতা পড়লেই হতো, তাহলে প্রাক হরপ্পা সভ্যতা আমরা পড়বো কেন? তাহলে দেখো যে একটা জিনিস আমি আগেও বলেছিলাম যে একটা সভ্যতাকে কিভাবে গড়ে উঠলো, এটা এই মূল তত্ত্বগুলো যদি আমাদের জানতে হয় যে একটা জিনিস বর্তমান অবস্থায় আসলো কীরকম করে, যে কোনো জিনিস হোক, ঠিক আছে, যে ক্যামেরাতে আমি ভিডিওটি দিচ্ছি সেটাও হতে পারে, যে ক্যামেরাটা আসলো কেমন করে, ঠিক আছে, প্রতিটি জিনিসেরই কিন্তু ইতিহাস আছে। তেমনই হচ্ছে বিষয় যে আমাদের কাছে একটা কোশ্চিন হতে পারে যে প্রাক হরপ্পা এই যে হরপ্পা সভ্যতা, ঠিক আছে, এই যে আমরা যে হরপ্পা সভ্যতা পড়ি যে এত সুন্দর একটা সভ্যতা, সেই যুগে কিভাবে এত সুন্দর একটা সভ্যতা মানে তৈরি হয়েছিল, মানুষদের কীরকম বুদ্ধি ছিল, ঠিক আছে, এইসব নিয়ে যখন আমরা কিন্তু অত্যাশ্চর্য বোধ করি যে সেই সময় মানুষেরা এত সভ্য একটা সভ্যতা গড়ে তুলেছিল কেমন করে, ঠিক আছে, এইটা নিয়ে যখন আমরা ঘাঁটতে যাব, এটা নিয়ে যখন আমরা আলোচনা করতে যাব, আমাদের কিন্তু অতীতে ফিরতে লাগবে, ঠিক আছে, কারণ অতীতে যদি আমরা না যাই বর্তমান রূপটা কিন্তু আমরা জানতে পারবো না। এখানেই কিন্তু ইতিহাসের গুরুত্বটা সবথেকে বেশি থেকে যায়, যে বর্তমানের রূপটা কিন্তু কেমন করে আসলো এটা আমাদের জানতে হবে, ঠিক আছে। এই যে উন্নত নগর সভ্যতা আমরা যেটা বলছি, হরপ্পা সভ্যতা বলছি, সেটা কেমন করে আসলো সেটাকে জানার জন্যেই কিন্তু আমাদের প্রাক হরপ্পান পিরিয়ডে ফিরে যেতে হবে। ওকে, প্রাক হরপ্পান পিরিয়ডে ফিরে যেতে হবে আমাদের। এইবার বিষয়টা হচ্ছে কি, এই যে প্রাক হরপ্পান পিরিয়ড, এই প্রাক হরপ্পান পিরিয়ড আমি বললাম যে এটাকে আর্লি হরপ্পা ফেজ বলছে। এবার বিষয়টা এখানে হয়ে যাচ্ছে যে প্রাক হরপ্পান ফেজের মানে কোন জায়গায় এই প্রাক হরপ্পান কেন্দ্রগুলো অবস্থিত ছিল, আমাদের আগে এটা সম্পর্কে ধারণা একটা হওয়া উচিত। ওকে, তাহলে দেখো প্রথমত আমি তোমাদেরকে বলি যে দাঁড়াও, এখানে একটা বিষয় আমি বলি যে প্রাক হরপ্পান ফেজে যাওয়ার আগে আমি তোমাদেরকে বলি যে প্রাক হরপ্পান যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি দুভাবে এখানে আলোচনা করতে পারি, যে কিছু কেন্দ্র আছে যেগুলো ভারতের বাইরে পাওয়া গেছে, কিছু কেন্দ্র রয়েছিল যেগুলি ভারতের মধ্যে পাওয়া গিয়েছিল, ঠিক আছে। ভারতের মধ্যে যে কেন্দ্রগুলো পাওয়া গিয়েছিল সেটি সম্পর্কে আমরা একটু কমই জানবো, সব থেকে বেশি আমাদের যেটা জানা উচিত সেটা হচ্ছে ভারতের বাইরে যেসব কেন্দ্রগুলো পাওয়া গিয়েছিল, ঠিক আছে। তাহলে সেই কেন্দ্রগুলোর নাম এখানে আগে লিখছি, তারপর আমি আলোচনায় যাচ্ছি। দেখো একটা প্রথমে আমি কি বলবো, আমি বলতে পারি এখানে ভারতের বাইরে। ওকে, ভারতের বাইরে, ভারতের বাইরে কিছু কেন্দ্র থাকবে, যে কেন্দ্রগুলোর নাম আমরা এখানে পড়ব। ওকে, দেখো প্রথমত কি পড়ব, প্রথমত আমরা যে সভ্যতাটা সম্পর্কে পড়ব সেটা হচ্ছে মেহেরগড়, ঠিক আছে, তোমরা এর নাম জানো মেহেরগড় সভ্যতা। তারপরে হচ্ছে কুল্লি, মেহেরগড় কুল্লি। তারপর আমরা পড়ব মেহি, ঠিক আছে। তারপর আমরা পড়ব নাল, ঠিক আছে। তারপর আমরা পড়ব নন্দুরা, ঠিক আছে, নন্দুরা। তারপরে হচ্ছে কিলেগুল মোহাম্মদ, কিলেগুল মোহাম্মদ। তারপর আমরা বলবো কোটদিজি, ঠিক আছে। মোটামুটি আমি এই কয়েকটি কেন্দ্রের নাম বললাম। এর মধ্যে আমাদের এখানে আজকে যেটা আমরা আলোচনা করব যে কয়েকটি কেন্দ্র সম্পর্কে, সেটা হচ্ছে একটা মেহেরগড়, তারপর আমরা যেটা আলোচনা করব আজকে সেটা হচ্ছে নাল, এবং আরেকটা হবে কোটদিজি। এই তিনটা কেন্দ্র সম্পর্কে আমরা মেনলি আলোচনা করব। এখানে আমি আরেকটা কেন্দ্র সম্পর্কে বলি, সেটা হচ্ছে আমরি, ঠিক আছে। এই আমরি কেন্দ্রটি সম্পর্কেও আমাদের একটু আলোচনা করতে হবে, ঠিক আছে। কিলেগুল মোহাম্মদ এবং আমি কি বললাম একটা আমরি, ঠিক আছে। এখানে আরও কিছু কেন্দ্র থাকবে আমি যেসব কেন্দ্র সম্পর্কে বললাম না, যেরকম ডাম সাদাত আছে, ঠিক আছে, ডাম সাদাত, ঠিক আছে। আমরা আবার যদি বলি তাহলে দেখব যে লিবাই, ঠিক আছে, লিবাই আছে, ঠিক আছে। এরকম আরও কিছু কেন্দ্র আমরা দেখব যেসব সম্পর্কে আমরা বিশেষ আলোচনা করব না। ওকে, এটা কি বললাম যে ভারতের বাইরে, ভারতের বাইরে এই কেন্দ্রগুলো কিন্তু আছে। এবার ভারতের মধ্যে, ঠিক আছে, ভারতের মধ্যে প্রাক হরপ্পা সভ্যতার কেন্দ্র কি কি আছে, ঠিক আছে, এটা আমাদের দেখতে লাগবে। প্রথমে আমরা দেখব পাঞ্জাব, ঠিক আছে। আমাদের এই পাঞ্জাব যে প্রদেশটি আছে সেখানে দেখব যে প্রাক হরপ্পা সভ্যতার কিছু কেন্দ্র থাকবে। যেমন আমরা যদি বলি প্রথমটা বলবো কি রোহিল, ঠিক আছে, কি বলবো, ঠিক আছে, রোহিল আছে, ঠিক আছে।
তারপরে আরও আছে, ঠিক আছে। আমরা তারপরে বলবো হরিয়ানাতে কি আছে, হরিয়ানাতে কি আছে, হরিয়ানাতে দেখবো আমরা রাখিগড়ি, সব থেকে বেশি কিন্তু হরিয়ানাতেই আছে, রাখিগড়ি আছে। তারপরে বলবো বনওয়ালি, বনওয়ালি আছে, বনওয়ালি, ঠিক আছে, বনওয়ালি, ঠিক আছে। তারপর আমরা দেখবো এখানে আরও যেটা দেখবো যে দাঁড়াও একটু, আমরা এখানে দেখব সিসবাল, সিসবাল দেখবো আমরা এখানে। তারপরে আরও যেটা দেখব কি, তারপর আমরা দেখব এখানে বালু, ঠিক আছে। তারপরে কুনাল, কুনাল, তারপর আমরা দেখব ভিরনা, ঠিক আছে, ভিরনা। তারপরে আমরা যে কী দেখব, কুনাল, ভিরনা, বালু, ঠিক আছে, রাখিগড়ি, বনওয়ালি, মোটামুটি এইসব জায়গা কি, এইসব জায়গা হচ্ছে কি হরপ্পা সভ্যতার ভারতে, ঠিক আছে, প্রাক হরপ্পা সভ্যতার ভারতে কেন্দ্র। ওকে। তারপরে আরেকটা দেখব কি রাজস্থান, ঠিক আছে, সেখানে কি কি আছে, এখানে আমরা দেখব কালীবঙ্গান, কালীবঙ্গান আছে এখানে। তারপর দেখব কি, তারপর আমরা দেখব সতী নামে একটা সংস্কৃতি আছে, সেইটাও কিন্তু আমরা এখানে সতী সংস্কৃতি, ঠিক আছে, এটা সম্পর্কে আমরা পড়ব, বিশেষ করে কালীবঙ্গান সম্পর্কে আমরা এবং সতী সংস্কৃতি সম্পর্কে আমরা বেশি করে পড়ব। তারপরে দেখব গুজরাট বলে যে জায়গাটি আছে, সেখানেও দেখব গুজরাট বলে যে প্লেসটি আছে, সেখানেও আমরা দেখব যে প্রাক হরপ্পা সভ্যতার কিছু কেন্দ্র থাকবে, যেমন হচ্ছে কি বলতো কুন্তাসি, কুন্তাসি, ঠিক আছে, পাদরি, ঠিক আছে, তোমরা জানো এইসব নাম, পাদরি এবং ধোলাবিরা, ধোলাবিরা, ঠিক আছে। এই কেন্দ্রগুলো কি হচ্ছে আমরা দেখব ভারতে, ঠিক আছে, এগুলা মেনলি ভারতে অবস্থিত, ঠিক আছে, এবং এই কেন্দ্রগুলো কি ভারতের বাইরে অবস্থিত, ঠিক আছে। এখানে আরেকটা কেন্দ্র নাম হয়ে গেলে আমি লিখে দিই, দাঁড়াও, রাখিগড়ি, ঠিক আছে, দাঁড়াও একটু, রাখিগড়ি, ঠিক আছে, বনওয়ালি, কুনাল, ভিরনা, সিসবাল, সিসবাল, এখানে কি বললাম রোহিল এবং মসরাসনা, ঠিক আছে, মসরাসনা বলে, মসরাসনা বিভিন্ন বই বিভিন্ন রকম এটা নাম আছে, এটা আমরা দেখব মসরাসনা, হ্যাঁ, মসরাসনা। এই প্লেসগুলি কি দেখব, এইসব প্লেস দেখব কি ভারতে অবস্থিত এবং এইসব প্লেস কি দেখব যে ভারতের বাইরে অবস্থিত, ঠিক আছে। এবার দেখো যে প্রাক হরপ্পা সভ্যতা সম্পর্কে আরও যে বিষয়গুলি আছে একটু আমি বলে নিই, যে প্রাক হরপ্পা সভ্যতার যে বিষয়গুলি আছে কি আমি কি বললাম যে এই প্রাক হরপ্পা সভ্যতা তাহলে যেটা ভারতের বাইরে অবস্থিত তোমরা বুঝতে পারলা, এবং কিছু কেন্দ্র কি হচ্ছে ভারতের মধ্যে অবস্থিত। এইবার ভারতের বাইরেটা আমরা যখন আলোচনা করব তাহলে একটু ম্যাপটা দেখো, এই দেখো ভারতের বাইরে, ঠিক আছে, এই দেখো ভারতের বাইরে আমরা মেনলি যে জায়গাটা সম্পর্কে আলোচনা করব সেটা কোন জায়গা হবে, মোটামুটি যদি আমি বলি এই রেহমানদেরি, ঠিক আছে, এই রেহমানদেরি থেকে আরম্ভ করে কুল্লি থেকে এখানে আরম্ভ করে, ঠিক আছে, মোটামুটি কোটদিজি, গানেরেওয়ালা, ঠিক আছে, এই মোটামুটি এইখান থেকে আমরা দেখব এই সম্পূর্ণ যে জায়গাটাকে কী হবে আমরা বলবো প্রাক হরপ্পা, ঠিক আছে। এটা কিন্তু ভারতের বাইরে, এটা কিন্তু ভারতের মধ্যে না, ঠিক আছে, ভারতের বাইরে এই জায়গাগুলোতে কোন কোন জায়গা দেখো তোমাদের এখানে দেওয়া আছে, এইটার মধ্যে যে দেখো যে কোন কোন জায়গা প্রাক হরপ্পা কেন্দ্রগুলো, একটা কি বললাম বালুচিস্তান, ঠিক আছে, সেখানে বালুচিস্তান আসবে, তারপর কি বললাম পাঞ্জাব আসবে, সিন্ধু আসবে, তারপরে আমরা আফগানিস্তান এবং ভারতের পশ্চিম ভারতের দিকে, এই পশ্চিম ভারতের দিকে আমরা দেখব, এই ম্যাপটাতে আসো, এই পশ্চিম ভারতের দিকে, এই দেখো এই পশ্চিম ভারতের এই সম্পূর্ণ জায়গাটাতে আমরা দেখব কি হরপ্পা সভ্যতা, এই প্রাক হরপ্পার কেন্দ্রগুলো বিস্তৃত ছিল। ওকে, এইবার এই প্রাক হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলোতে কিন্তু আমরা আরেকটা জিনিস লক্ষ্য করব, ঠিক আছে, কি লক্ষ্য করব যে এই প্রাক হরপ্পার কেন্দ্রগুলোতে কিন্তু নানা ধরনের মৃৎপাত্র পাওয়া যাচ্ছে। ওকে, এই মৃৎপাত্রের ভিত্তিতে আবার কিন্তু দেখব যে এই বিভিন্ন ঐতিহাসিকরা,
ঠিক আছে। এই মৃৎপাত্রের ইয়েতে দেখব বিভিন্ন ঐতিহাসিকরা কি করবে, এই প্রাক সভ্যতার কেন্দ্রগুলো যেগুলি আছে, প্রাক হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলোকে বা প্রাক হরপ্পা সভ্যতার সংস্কৃতিকে কিন্তু ওরা ভাগ করে নেবে। কি বললাম আমি এটা বললাম যে প্রাক হরপ্পা সভ্যতার সংস্কৃতিটাকে ওরা কি করবে, যে মৃৎপাত্রের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, মৃৎপাত্রের উপর ডিপেন্ড করে কি করবে, কয়েকটা সংস্কৃতিতে ভাগ করবে। দেখো এখানে কি কি সংস্কৃতি আছে, এখানে দেখবো আমরা যে মৃৎপাত্রের উপর ভিত্তি করে, ঠিক আছে, মৃৎপাত্রের উপর ভিত্তি করে প্রাক হরপ্পা সভ্যতার যে সংস্কৃতিগুলি আছে সেটাকে কয়টা ভাগে ভাগ করবে। একটা হবে কোয়েটা কালচার, একটা হবে কোয়েটা সংস্কৃতি, ওকে। আবার কি হবে, একটা হবে কোয়েটা সংস্কৃতি, একটা হবে ঝাউ সংস্কৃতি, কি বললাম, ঝাউ সংস্কৃতি, ঠিক আছে। তারপরে আমরা আবার বলতে পারি মেহি সংস্কৃতি, ঠিক আছে, মেহি সংস্কৃতি। তারপরে আমরা আরেকটা জিনিস বলতে পারি কি, সতী সংস্কৃতি, কি, সতী সংস্কৃতি, ঠিক আছে। এই বিষয়গুলো আমরা দেখব। এই যে সংস্কৃতিগুলো মনে করে রাখবা, এই সংস্কৃতিগুলো সব হচ্ছে কি প্রাক হরপ্পা যুগের সংস্কৃতি। এবং এই সংস্কৃতিগুলি কেমন করে ভাগ হলো, আমি বললাম যে মৃৎপাত্রের উপর, ঠিক আছে, সেখানে এইসব জায়গায় পাওয়া মৃৎপাত্রের উপর ভিত্তি করে আমরা দেখব পুরাতাত্ত্বিকবিদরা প্রাক হরপ্পা সভ্যতা যে সংস্কৃতিগুলো থাকবে তাকে ভাগ করবে। দেখো এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে যে প্রাক হরপ্পা সভ্যতা পিরিয়ডের বা প্রাক হরপ্পান পিরিয়ডের সংস্কৃতিগুলি কি কি। এর মধ্যে বেশিরভাগ সংস্কৃতি দেখব কি প্রায় ভারতের বাইরে অবস্থিত, ঠিক আছে, কিন্তু সতী সংস্কৃতি আমরা দেখব ভারতের মধ্যে অবস্থিত, ওকে। এখানে আরও কিছু সংস্কৃতি থাকবে, আমি যদি বলে দিই তাহলে আমরা বলতে পারি যে নাল সংস্কৃতি, ঠিক আছে, নাল সংস্কৃতি, এটাও কিন্তু প্রাক হরপ্পা সভ্যতার একটা সংস্কৃতি, ওকে। তাহলে দেখো এইবার আমরা দেখব যে মোটামুটি এই কোয়েটা সংস্কৃতি, ঝাউ এবং মেহি, তারপরে সতী, তারপরে হচ্ছে নাল সংস্কৃতি, সব সংস্কৃতিগুলো কিন্তু আমি বারবার বলছি যে এইসব কিন্তু প্রাক হরপ্পা সভ্যতার সংস্কৃতি। এইবার দেখো, এইবার বিষয়টা হচ্ছে কি যে এই যে কোয়েটা, ঠিক আছে, এই কোয়েটা বলে যে প্লেসটি আছে, এই কোয়েটা থেকে আমরা দেখব মিস বেট্রিস দ্য কার্ডি, কে, মিস বেট্রিস, ভালো করে শুনবা, মিস বেট্রিস দ্য কার্ডি, হ্যাঁ, মিস বেট্রিস দ্য কার্ডি, মনে করে রাখবা, মিস বেট্রিস দ্য কার্ডি। সে কী করছে, সে এখান থেকে টোগাও রঙের, ঠিক আছে, কী রঙ, সে এখান থেকে টোগাও রঙের মৃৎপাত্র আবিষ্কার করবে, ঠিক আছে। কোন জায়গা থেকে, কোয়েটা থেকে সে টোগাও রঙের মৃৎপাত্র আবিষ্কার করছে। এটা কে করছে, এটা করছে মিস বেট্রিস দ্য কার্ডি। এটাও কিন্তু প্রশ্ন আসে অনেক সময়। এইবারে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার টোগাও রং বলতে কি বুঝি। টোগাও রং বলতে আর কিচ্ছু না, এটা হচ্ছে একটা কেন্দ্রের নাম অনুযায়ী মৃৎপাত্রের নাম হয়েছে, কিন্তু টোগাও রং বলতে আমরা যেটা বলছি, লাল রং থাকবে মৃৎপাত্রের উপর, লাল রং, এবং তার উপর কালো রং দিয়ে অঙ্কন করা থাকবে, বিভিন্ন চিত্র অঙ্কন করা থাকবে, তাকে আমরা কি বলছি, টোগাও মৃৎপাত্র বা টোগাও রং। এবার তোমাদের কোশ্চেন হতে পারে যে টোগাও রঙের মৃৎপাত্র কে আবিষ্কার করেছিলেন, উত্তর কী হবে, মিস বেট্রিস, ওকে। তাহলে কি মোটামুটি যে প্রাক হরপ্পা সভ্যতার বিভিন্ন কেন্দ্র এবং কালচারগুলো সম্পর্কে কিন্তু আমরা জানলাম যে প্রাক হরপ্পা সভ্যতার কালচারগুলো কি কি। এইবার আমি তোমাদেরকে যখন উৎপত্তি সম্পর্কে পড়িয়েছিলাম তখন তোমাদেরকে আমি বলেছিলাম যে কিছু কেন্দ্র আছে হরপ্পা সভ্যতার, যে কেন্দ্রগুলোতে কী হচ্ছে বলো তো, প্রাক হরপ্পা সভ্যতার এভিডেন্স পাই না, কিন্তু কিছু কয়েকটা কেন্দ্র থাকবে যেই কেন্দ্রগুলোতে কী বলো তো, প্রাক হরপ্পা সভ্যতা থেকে পরিপক্ক হরপ্পা সভ্যতায় আসার যে এভিডেন্স সেটা কিন্তু আমরা পাই। সেরকম 3টি জায়গা থাকবে, ঠিক আছে। সেই 3টি জায়গা থেকেই কিন্তু আমরা দেখব প্রাক হরপ্পা থেকে ম্যাচিওর হরপ্পাতে যে হরপ্পা সভ্যতার ট্রান্সফরমেশন হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই 3টি জায়গা কিন্তু কোন জায়গায় অবস্থিত, চলিস্থান বলে একটা প্লেস আছে, সেই জায়গায় অবস্থিত। কোন জায়গায়, চলিস্থান, ঠিক আছে। চলিস্থানের 3টি প্লেস থাকবে, সেই 3টি প্লেস থেকে আমরা দেখব প্রাক হরপ্পা সভ্যতার কি, প্রাক হরপ্পা সভ্যতা থেকে ম্যাচিওর হরপ্পা সভ্যতায় যে পদার্পণ তার আমরা চিহ্ন পাচ্ছি। চলিস্থানের 3টি প্লেস কি, একটা হচ্ছে চক 76, ঠিক আছে, তোমরা অনেকে এটা দেখছো, একটা হচ্ছে কি চক 76, একটা কি হবে এখানে আরেকটা যেটা হবে সেটা হচ্ছে গমনাবলী, কি
গমনাবলী, একটা হবে কি বলতো, আরেকটা হবে সন্ধান বালাথেল। ঠিক আছে, সন্ধান বালাথেল, সন্ধান বালাথেল। এই কয়েকটা প্লেস থেকে এই কয়েকটা বলতে এখানে 3টা প্লেসের আমি নাম লিখলাম। এই 3টা প্লেস থেকে কি বলতো, 3টা প্লেস থেকে প্রাক হরপ্পা থেকে যে ম্যাচিওর হরপ্পা সভ্যতা আসছে তার কিন্তু আমরা চিহ্ন পাচ্ছি। ওকে, তাহলে মোটামুটি এখান থেকে ক্লিয়ার হয়ে গেল যে প্রাক হরপ্পা সভ্যতা জিনিসটা কি। এইবার আমরা এর আগে এটাও পড়ে নিলাম যে প্রাক হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলো কি, ভারতের বাইরে কি কেন্দ্র আছে, ভারতের মধ্যে কি কেন্দ্র আছে। এইবার সেই কেন্দ্রগুলো সম্পর্কে আমরা ডিসকাস করব। ঠিক আছে, তাহলে এসো। ঠিক আছে, প্রথমেই যে কেন্দ্রটি সম্পর্কে আমাদের ডিসকাস করতে হবে সেটি কি, প্রথমে যে কেন্দ্রটি সম্পর্কে আমাদের ডিসকাস করতে হবে সেটি হচ্ছে মেহেরগড়। ঠিক আছে, মেহেরগড় কেন্দ্রটি হচ্ছে প্রাক হরপ্পা সভ্যতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ঠিক আছে, এই যে মেহেরগড় কেন্দ্রটি সম্পর্কে তোমাদের ধারণা অনেকেরই আছে। সাধারণত যেসব বই পাওয়া যায় তার মধ্যে মেহেরগড় সম্পর্কে অনেক কিছুই তথ্য আছে, তবুও কিছু বেসিক ইনফরমেশন আমি এখানে দিয়ে দিচ্ছি। যেমন হচ্ছে কি বলতো, তোমরা এটা সবাই জানো যে এই যে হরপ্পা সভ্যতাটা, এই যে মেহেরগড় সভ্যতাটা, এই মেহেরগড় সভ্যতাটা কে আবিষ্কার করছে? এই মেহেরগড় সভ্যতাটা আমরা জানি যে 1974। ঠিক আছে, 1974-এ এর সঙ্গে 3জন ব্যক্তি, ঠিক আছে, 2জন স্বামী স্ত্রী, একজন পাকিস্তানের যে পুরাতাত্ত্বিক ডিপার্টমেন্ট ছিল তার একজন অধিকর্তা, সে এর সঙ্গে যুক্ত আছে। এবার দেখো তার নাম কি। ঠিক আছে, 1974-এ এটি কি আবিষ্কার করছেন? যা, ঠিক আছে, যা বা জ্যা, তোমরা যা বলতে পারো, ফ্রাসোয়া জারিজ, দাঁড়াও, জারিজ এবং এর স্ত্রী ক্যাথরিনা জারিজ, ক্যাথরিনা জারিজ, এবং এদেরকে যে হেল্প করে তার নাম কি? রিচার্ড মিডো। তোমরা অনেকেই এর নাম শুনছো কি? রিচার্ড মিডো এই হরপ্পা সভ্যতাটি কী হবে, এই মেহেরগড় সভ্যতাটি কী হবে আবিষ্কার করবেন। ঠিক আছে, কে? যা ফ্রাসোয়া জারিজ, ক্যাথরিনা জারিজ ওনার স্ত্রী এবং রিচার্ড মিডো। ঠিক আছে, এই যে রিচার্ড মিডো, আমি কি বললাম, পাকিস্তানের। ঠিক আছে, তিনি কোন জায়গার প্রতিনিধিত্ব করবেন? তিনি পাকিস্তানের। ওকে, এবং এই 2জন তাহলে কোন দেশে? মনে করে রাখবা, এই 2জন হচ্ছে ফ্রান্সের। ঠিক আছে, ফ্রান্সের একটা ডিপার্টমেন্ট থেকে এরা এখানে সার্ভে করতে আসবে, তারপরে এদেরকে কে হেল্প করবে? পাকিস্তানের যে পুরাতাত্ত্বিক ডিপার্টমেন্ট থাকবে তার হেড রিচার্ড মিডো। ওকে, 1974-এ এরা কি করবে? যে বোলান গিরিপথ, তোমরা জানো এটা, ঠিক আছে, বোলান গিরিপথের কাছে, বোলান গিরিপথ, এবং আরেকটা কি দেখবো যে কৈলাট পর্বত। ঠিক আছে, তোমরা হয়তো শুনছো কিনা বলতে পারলাম না, কৈলাট পর্বত। ঠিক আছে, কৈলাট পর্বতের পাদদেশে, ঠিক আছে, কৈলাট পর্বতের পাদদেশে আমরা দেখব এই যে মেহেরগড় যে সভ্যতাটা আছে, সেই মেহেরগড় কেন্দ্রটি বা সভ্যতাটি আবিষ্কার করেছিলেন। কি বললাম? বোলান গিরিপথের পাশে, তারপর কি বললাম? কৈলাট পর্বতের পাদদেশে। ঠিক আছে, কৈলাট পর্বতের পাদদেশে এরা এই যে মেহেরগড় কেন্দ্রটি সেটি আবিষ্কার করেছিলেন। ওকে, এইবার তোমরা জানো যে এই বোলান আবার কি বলতো, নানান ধরনের বই দেওয়াই থাকে যে প্রায় কোয়েটা শহরের কাছে অবস্থিত, কোয়েটা শহর থেকে প্রায় 150 কিলোমিটার দূরে অবস্থিত। ঠিক আছে, এবার দেখো, এবার আরেকটা যে জিনিসটা আছে এইখান থেকে, যে এরা যখন এটাকে আবিষ্কার করছে তখন আমরা দেখব যে এই যে মেহেরগড় সভ্যতাটিতে কী হচ্ছে বলতো, মেহেরগড় সভ্যতাটিতে এরা 7টি, ঠিক আছে, 7টি পর্যায় দেখতে পাচ্ছে। কয়টি? 7টি পর্যায়। ওকে, দেখো মোটামুটি হচ্ছে, আগে আমি এইটুকু বলে দিই যে মেহেরগড় সভ্যতার মূল সময়কালটা কোনটা হতে পারে। ঠিক আছে, এখানে আমি লিখে দিচ্ছি, এই মেহেরগড় সভ্যতার যেটা মেন সময়কাল হবে প্রায় হচ্ছে 7000 BC থেকে আরম্ভ হবে। হ্যাঁ, প্রায় 7000 BC থেকে আরম্ভ হবে, একটু দাঁড়াও, প্রায় 7000 BC থেকে আরম্ভ হবে এবং প্রায় চলবে 2600 BC অবধি। ঠিক আছে, প্রায় 2600 BC অবধি এই সম্পূর্ণ পিরিয়ডটাকে আমরা কি বলছি? মেহেরগড় সভ্যতার সময়কাল। ঠিক আছে, এই যে এই সময়কালটাকে কি হচ্ছে, প্রত্নতাত্ত্বিকরা আবার 7টি ভাগে ভাগ করছে। তাহলে বুঝতে পারলাম মোটামুটি
কে এটা আবিষ্কার করলো, ঠিক আছে, এবং কথায় আবিষ্কার করলো মোটামুটি আমি সংক্ষেপে বললাম, আর কিছু তথ্য তোমরা দেখবে যে কোনো সাধারণ বইয়েই পাওয়া যায়। ওকে, সেটা আমি আর অত এখানে আলোচনা করলাম না। ঠিক 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 আছে। এবার দেখো, এবার কি হচ্ছে, এই 7000 BC থেকে 2600 BC, এই 2600 BCর মধ্যে আমরা দেখব কি যে 7টি পর্যায়ে ভাগ করছে। ঠিক আছে, এর যে প্রথম পর্যায় যেটা আমরা বলতে পারি ফার্স্ট ফেজ, এর ফার্স্ট ফেজ কি ছিল? এর ফার্স্ট ফেজ ছিল প্রায় আমরা বলতে পারি 7000 থেকে 5000, কি 7000 থেকে 5000 BC, ঠিক আছে, 7000 BC থেকে 5000 BC, ঠিক আছে। আচ্ছা, একটা কাজ করতে পারি, আমরা অন্য একটা স্লাইড নিয়ে নিচ্ছি, মেহেরগড় সভ্যতাটাকে আমরা অন্য একটা স্লাইডে আলোচনা করছি। কি বললাম, যেটা ফার্স্ট ফেজ, ঠিক আছে, এখানে ভালো করে বোঝা যাবে, 7000 থেকে 5000, ঠিক আছে, 7000 থেকে 5000 BC, এটাও BC, ঠিক আছে, BC। এই সম্পূর্ণ পিরিয়ডটা কি মেহেরগড় সভ্যতার প্রথম পর্যায়, ঠিক আছে, এটাকে আমরা কি বলছি, প্রথম পর্যায়। এই প্রথম পর্যায়ে আমরা কি দেখব, এই প্রথম পর্যায়টাতে বিভিন্ন ঐতিহাসিকরা বা প্রত্নতত্ত্ববিদরা কিছু জিনিস এখানে পাওয়া গেছে, তার ভিত্তিতে কিন্তু যেগুলা বলছে ওরা যে এই সভ্যতাটার এগুলা ইম্পর্ট্যান্ট একটা থিং। যেমন আমি বলি যে এই সময় আমরা দেখব যে মানুষের জীবনে কিছু পরিবর্তন আসবে, ঠিক আছে, যে কি এই প্রথম যেই পর্যায়টি, ভালো করে শুনবা, মেহেরগড় সভ্যতার প্রথম যেই পর্যায়টি সেটি কিন্তু নব্যপ্রস্তর যুগের পর্যায়। কি বললাম, এটি হচ্ছে নব্যপ্রস্তর যুগের পর্যায়, মনে থাকবে, এটি হচ্ছে নব্যপ্রস্তর যুগের পর্যায়। ওকে, তারপর আমরা কি দেখব, এই সময় যে জিনিসটা দেখব যে মেহেরগড় সভ্যতা, ঠিক আছে, এই সময়কালে দেখব যে মেহেরগড় সভ্যতার মানুষেরা কি হচ্ছে কৃষিকাজ শিখবে, ঠিক আছে, কৃষিকাজ শিখবে, ঠিক আছে, কারণ তোমরা জানো যে নব্যপ্রস্তর যুগেই কিন্তু মানুষেরা কৃষিকাজ শেখে, ঠিক আছে, এবং নব্যপ্রস্তর যুগের সবথেকে প্রাচীনতম কেন্দ্রটি হচ্ছে কিন্তু মেহেরগড় সভ্যতা। এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে যে নব্যপ্রস্তর যুগের প্রাচীনতম সভ্যতা কি, ঠিক আছে, যদিও বা SLST পরীক্ষা অত সহজে এইগুলো কোশ্চেন আসে না, বিশেষ করে হরপ্পা এবং প্রাক হরপ্পা পিরিয়ড থেকেই আসে, ঠিক আছে। তবুও আমি বললাম যে নব্যপ্রস্তর যুগে কি হচ্ছে, এটি হচ্ছে কেন্দ্রটি হচ্ছে নব্যপ্রস্তরের। তারপর কি বললাম, এই সময় কৃষিকাজ মানুষ শিখলো। এবার কি হচ্ছে, এই সময় আরেকটা জিনিস দেখব কি, যে কৃষিকাজ শিখে তারা কি কি জিনিস উৎপাদন করতো, একটা হচ্ছে জব, ঠিক আছে, একটা জব ও গম উৎপাদন করতো। এবার দেখো, গমটা তারা যেটা উৎপাদন করতো, গমটা কিন্তু 2 ধরনের গম তারা উৎপাদন করতো, এক ধরনের না, 2 ধরনের গম কিন্তু তারা এই সময় উৎপাদন করতো, ঠিক আছে, 2 ধরনের গম তারা এই সময় উৎপাদন করতো। ওকে, তারপর কি হচ্ছে, এই সময়কার আরেকটা, এই প্রথম পর্যায়ের আরেকটা যদি আমরা বৈশিষ্ট্য বলি, তাহলে কি হচ্ছে, আমরা এখানে দেখবো যে পশুপালন, ঠিক আছে, ওরা কি হচ্ছে পশুপালন করবে, ঠিক আছে, এটা 4, যেরকম হচ্ছে কি কি, ছাগল, ঠিক আছে, ছাগল, তারপর আমরা দেখব মেষ বা ভেড়া তোমরা বলতে পারো, এবং কুজওয়ালা, ঠিক আছে, কুজওয়ালা ষাঁড়, ঠিক আছে, কুজওয়ালা ষাঁড় আমরা দেখব এই সময়, এই মেহেরগড় সভ্যতার এই যে প্রথম পর্যায়, এই সময় দেখব এই কয়েকটা তারা পশু পালন করবে। ওকে, এবার দেখো, এই সময় আরেকটা জিনিস দেখব যে এই সময়কার আরেকটা যেটা বৈশিষ্ট্য হতে পারে সেটা কি, সেটা হচ্ছে এই সময় দেখব যে তারা বাড়ি তৈরি করতো, ঠিক আছে, যে বাড়িটা তৈরি করতো সেটা তৈরি হতো কি রোদে পোড়া ইট দিয়ে, ভালো করে শুনবা, ঠিক আছে, সেটা কিন্তু আগুনে পোড়া ইট দিয়ে না, সেটা রোদে পোড়া ইট দিয়ে কিন্তু সেটা তৈরি হতো। কি বললাম, রৌদ্রে পোড়া, ভালো করে এগুলো দেখবা, রৌদ্রে পোড়া ইট দিয়ে, ঠিক আছে, ইট দিয়ে বাড়ি তৈরি করতো, ঠিক আছে। এইবার যে বাড়িগুলি ছিল সেই বাড়িগুলি আবার কি ছিল, যেই বাড়িগুলি ছিল সেই বাড়িগুলিতে আমরা দেখব কয়েকটা বৈশিষ্ট্য থাকবে, সেই বাড়িগুলিতে আমরা দেখব যে বহু কক্ষ বিশিষ্ট থাকবে, মানে ঘর প্রায় একটা থেকে একের অধিক ঘর থাকবে। বেশিরভাগ বাড়িতে কি দেখব আমরা এখানে বলতে পারি প্রায় বহু কক্ষ বিশিষ্ট, আমরা বলতে পারি কি বহু কক্ষ বিশিষ্ট ঘরের আমরা কিন্তু সন্ধান পাচ্ছি, মানে একের বেশি থাকবে। ওকে, ঘরের সন্ধান পাই। ওকে, এবার কি হবে,
এই সময়ের আরও কিছু বৈশিষ্ট্য থাকবে, যেমন হচ্ছে আমরা বলতে পারি কি যে এই সময় মানুষ কিন্তু পাথরের অস্ত্র ব্যবহার করবে। কিসের? পাথরের অস্ত্রের পাশাপাশি আমরা দেখব যে তারা মানুষের হাড়েরও অস্ত্র ব্যবহার করবে। কিসের? একটা কি বললাম, এটা তাহলে কত হবে? 7। ঠিক আছে, এখান থেকে কী হচ্ছে যে দাঁড়া একটু, দেখো এখানে কি বললাম, পাথরের অস্ত্র, ওকে, পাথরের অস্ত্র ও হাড়ের অস্ত্র। ঠিক আছে, হাড় দিয়ে তৈরি অস্ত্র। ভালো করে যদি আমি বলি, কি বলবো? হাড় দিয়ে তৈরি অস্ত্র, ঠিক আছে, হাড় দিয়ে তৈরি অস্ত্র আমরা দেখব এই সময়কার মানুষেরা ব্যবহার করতে শিখেছিল। এর পাশাপাশি এখান থেকে আরও যে কয়েকটা জিনিস পাওয়া গেছে, যেরকম আমি যদি বলি তাহলে হবে কি, আরও কয়েকটা বিষয় হতে পারে কি যে এইখান থেকে, ঠিক আছে, শস্য পেশাই করা যন্ত্র বা জাঁতা পাওয়া গেছে। কি বললাম? শস্য পেশাই যন্ত্র। ঠিক আছে, শস্য পেশাই যন্ত্র, কিন্তু যন্ত্র এখান থেকে পাওয়া গেছে, এখান থেকে পাওয়া যায়। ওকে, পাওয়া যায়। এইখান থেকে আরও যেই জিনিসগুলো পাওয়া যাবে তার মধ্যে, বা আমরা বলতে পারি যে আরও যে থিংস বা আরও যে আর্টিফ্যাক্টগুলো এখানে পাওয়া যায় সেগুলো আর আমি এখানে বললাম না। এখান থেকে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া যাচ্ছে সেটা কি হবে? সেটা হবে কি একটা শস্যাগার। ঠিক আছে, কি বললাম? একটা শস্যাগার পাওয়া যাচ্ছে। এবং বলা হয় ভারতীয় উপমহাদেশের, মনে করে রাখবা, ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম শস্যাগার কিন্তু এই মেহেরগড় সভ্যতা যে আছে, মেহেরগড় সভ্যতাতেই পাওয়া যায়। ঠিক আছে, আমরা এটা এইখানে লিখছি, এখানে 8টা পয়েন্ট প্রায় হয়ে গেল, এখানে 9 দিয়ে আমরা লিখছি যে আদিমতম শস্যাগার। ঠিক আছে, আদিমতম শস্যাগার পাওয়া যায় এখানে। ওকে, এইবার দেখো, এবার যে বিষয়টা হচ্ছে কি বলতো, যে এখানে শস্যাগার পাওয়া যাচ্ছে মিন্স কি, এখানে মনে করে রাখবা, এখানে শস্যাগার পাওয়া যাচ্ছে মিন্স হচ্ছে এটা যে সে সময় আমরা দেখব মানুষের চাহিদার জন্য যতটুকু ফসলের প্রয়োজন হতো তার থেকে বেশি ফসল সেখানে উৎপাদন হতো। এইটার জন্যই আমরা দেখব সেখানে বড় বড় যে ইমারতগুলি পাওয়া গেছে, সেই ইমারতগুলি কিন্তু বিশেষ করে বেশিরভাগ প্রত্নতাত্ত্বিকবিদরা শস্যাগারের সঙ্গে কম্পেয়ার করেছিল। তাহলে মোটামুটি যে মেহেরগড় সভ্যতার যে প্রথম পর্যায়টি ছিল, সেই প্রথম পর্যায়টির বৈশিষ্ট্য কী সেটা কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারলাম। ওকে, এইবার দেখো মোটামুটি এরপর আমরা যেটা দেখব যে এই সভ্যতার সেকেন্ড যেটা পর্যায়। ঠিক আছে, আমি আগেই বললাম যে মেহেরগড় সভ্যতার 7টি পর্যায় ছিল, তবে 7টি সম্পর্কে আমাদের জানার প্রয়োজনে আমরা মেনলি জানবো যেটা কোনটা, যেটা হচ্ছে 3টি পর্যায়। ঠিক আছে, তার মধ্যে এবার জানবো আমরা সেকেন্ড ফেজ। ঠিক আছে, সেটার সময়কাল কত? সেটার সময়কাল হবে 5000 বিসি থেকে 4000 বিসি। ঠিক আছে, আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলি যে এখানে আরেকটা জিনিস স্কিপ হয়ে গেল। বিষয়টা হবে কি বলতো, যে মৃতদেহ সৎকার। ঠিক আছে, মৃতদেহকে কিন্তু এরা সৎকার করতো। ঠিক আছে, এবার কেমন করে করতো আমি এখানে বলি একটু, যে মৃতদেহ সৎকারকে এরা মানে মৃতদেহকে তারা লাল রং মাখিয়ে দিত। ঠিক আছে, লাল রং মাখিয়ে দিয়ে এবং তাদের উপরে কি করত, লাল বস্ত্র পরিয়ে দিত। ঠিক আছে, লাল বস্ত্র পেঁচিয়ে তারপরে তাকে সমাধি দিয়ে দেওয়া হতো। ঠিক আছে, এটা কিন্তু এক ধরনের নতুন ধরনের সিস্টেম যেটা আমরা মেহেরগড় সভ্যতায় লক্ষ্য করে থাকি। এইবার তারপর কি করতো, কাউকে যখন সেখানে সমাধি দেওয়া হতো, সমাধি দেওয়ার সময় আমরা দেখবো যে তার সঙ্গে আরও কয়েকটা জিনিস তারা রাখতো। কে কী রাখতো? একটা দেখবো বিভিন্ন ধরনের অস্ত্র রাখতো এবং বিভিন্ন ধরনের খাবার দাবারও কিন্তু দিয়ে দিত। এটার দ্বারা আমরা কী বুঝি? এইটার দ্বারা আমরা এটা বুঝি যে মেহেরগড় সভ্যতার মানুষেরা, ঠিক আছে, মেহেরগড় সভ্যতার মানুষেরা পরলোক জীবনে বিশ্বাস করতো। কারণ তারা এটা মনে করতো যে মানুষটি মরে গেল, সেই মানুষটি কী হবে, আবার যে পরবর্তী যে জীবন আছে সেই জীবনে গিয়ে তারা এই সব জিনিসপত্র তারা ইউজ করতে পারবে। ওকে, তাহলে এসো এবার আমি কি বললাম, এবার হচ্ছে সেকেন্ড ফেজ। ঠিক আছে, বা আমরা বলতে পারি দ্বিতীয় পর্যায়। দ্বিতীয় পর্যায় কি হবে? দ্বিতীয় পর্যায়, ওকে, দাঁড়াও একটু, দ্বিতীয়
পর্যায়। এই সময় কয়েকটা জিনিস ঘটবে, যেমন আমরা বলতে পারি কি, যেমন হচ্ছে কি একটা ইম্পর্টেন্ট বিষয় যে এই সময় গম ও জব চাষ তো ওরা করতো আগে, আমি যেটা বললাম, ঠিক আছে। এর পাশাপাশি এখানে দেখব যে গম ও জবের পাশাপাশি তুলো চাষ তারা আরম্ভ করবে। কি? তুলো, ঠিক আছে। এই সময় আমরা তুলোর এভিডেন্স পাচ্ছি এবং বিভিন্ন ঐতিহাসিকেরা বলে এবং প্রত্নতাত্ত্বিকরা বলে যে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম তুলো বা কার্পাসের এভিডেন্স কিন্তু আমরা এই মেহেরগড় সভ্যতা থেকে পাচ্ছি। কারণ মেহেরগড় সভ্যতায় আমরা দেখব দগ্ধ অবস্থায় কিছু তুলোর বীজ পাওয়া গেছে, ঠিক আছে। এইবার হচ্ছে কি, এরপর এই দ্বিতীয় পর্যায়ে আরেকটা কি দেখবো আমরা, যে এই কার্পাস বীজ থেকে, অনেকে বলতো, অনেক ঐতিহাসিকরা এখানে অবশ্য একমত নয়, তবে একদল বিভিন্ন পুরাতাত্ত্বিকবিদরা বলছে কি এখান থেকে কি দেখবো যে কার্পাস বীজ থেকে কিন্তু এরা তেলও বের করতে পারতো, কি তেল নিষ্কাশন করতো, ঠিক আছে। এই সময় কি এরা তেল নিষ্কাশন করতো। আবার আমি একটা কি বললাম যে তুলোর যে নিদর্শন আমরা পাচ্ছি, এটা কি, এটা আমরা বললাম যে ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কার্পাস বস্ত্রের এভিডেন্স এখান থেকে আমরা পাচ্ছি। এইবারে এই পর্যায়ের আরও বৈশিষ্ট্যগুলো কি হবে, আরও বৈশিষ্ট্যের মধ্যে হবে যেটা, যে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা আসবে, যে এই সময় মানুষ মৃৎপাত্র তৈরি করতে শিখবে। কি? মৃৎপাত্র, ঠিক আছে, মৃৎপাত্র বা মাটির পাত্র। ওকে, এই সময় মানুষ কী হবে, মাটির পাত্র তৈরি করতে শিখবে। আবার কি হবে, এই সময় মানুষ আদিমতম কাস্তে, ঠিক আছে, মানুষ কী হবে, কাস্তের ব্যবহার শিখবে। কাস্তে, মনে করে রাখবা, কাস্তের ব্যবহার কিন্তু মানুষ এই মেহেরগড় সভ্যতার মানুষেরা প্রথম আরম্ভ করেছিল, ঠিক আছে। এরা কী হবে, কাস্তের ব্যবহার শিখবে। এইবার এখানে আরেকটা হয়ে যায় কোশ্চিন, যে ভারতীয় উপমহাদেশের, মনে করে রাখবা, ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কাস্তের এভিডেন্স বা প্রমাণ কিন্তু আমরা এই মেহেরগড় সভ্যতাটা থেকেই লাভ করি। ওকে, এবার দেখো এখানে আরেকটা যেটা বললাম, এই মৃৎপাত্রের মধ্যে আমরা বলতে পারি যে সে সময় যে মৃৎপাত্র তৈরি হতো বেশিরভাগই কিন্তু কি বলতো, বেশিরভাগই মৃৎপাত্র হাত দিয়ে তৈরি হতো, ঠিক আছে। কারণ সে সময় এই কুমোরের যে চাকা আছে সেই চাকার ইউজ কিন্তু তখনও আবিষ্কার হয়নি, যেটি আবিষ্কার হবে প্রায় আমরা দেখব এই যে দ্বিতীয় যে পর্যায় আছে তার প্রায় শেষ দিকে। ওকে, এবং এ সময় আমরা আরেকটা কি দেখব, এই সময় আমরা দেখব যে কৃষিকাজে অভূতপূর্বভাবে উন্নতি আসবে। কি বললাম, কৃষিকাজে অভূতপূর্বভাবে এই সময় উন্নতি আসবে। তবে এইখান থেকে যেটা মনে রাখতে হবে, মনে করে রাখবা, একটা হচ্ছে কি পৃথিবীর হচ্ছে, বা আমরা বলতে পারি ভারত বা পৃথিবীর আমরা বলতে পারি প্রাচীনতম কার্পাস বস্ত্রের এভিডেন্স এখান থেকে পাচ্ছি। তারপরে কি বললাম, যে ভারতীয় উপমহাদেশের আদিমতম, ঠিক আছে, কাস্তের এভিডেন্স আমরা এখান থেকেই পাচ্ছি। তারপরে বললাম যে মৃৎপাত্র কিন্তু এই সময় মানুষেরা তৈরি করতে শেখে। ওকে, এবার হচ্ছে কি যে থার্ড পর্যায়টা আছে সেটা দেখো, ঠিক আছে। দেখো এবার হচ্ছে কি এই থার্ড পর্যায়টায় যেটা সময়কাল হবে সেটা হবে কত, প্রায় 4300 থেকে অনেকে বলছে, ঠিক আছে, প্রায় 4300 বিসি থেকে সেটা আরম্ভ হবে, চলবে কত, প্রায় আমরা দেখব 3800 বিসি, ঠিক আছে, 3800 বিসি, এত দূর অবধি চলবে কত, তৃতীয় পর্যায়, ঠিক আছে, মেহেরগড় সভ্যতার তৃতীয় পর্যায়। তাহলে দেখো এই সময় কি কি বিষয়ে উন্নতি আসবে বা এই সময়কার বৈশিষ্ট্য কি কি আমাদের এটা সম্পর্কে জানতে লাগবে। দেখো এই সময় যে জিনিসটা হবে কি, যে আমরা দেখব, আমরা অলরেডি যখন প্রথম পর্যায়টি সম্পর্কে অধ্যয়ন করলাম তখন আমরা একটা জিনিস বুঝতে পারলাম কি, যে সে সময় যে গম চাষ হতো সে গমের প্রকারভেদ কেমন ছিল, প্রায় 2 রকমের। এই সময় আমরা যে জিনিসটা দেখব যে 4 রকমের গম চাষ হতে আরম্ভ করলো। কত, 4 রকমের গম চাষ শুরু হয় হলো। তারপর আমরা যে জিনিসটা দেখব এই পর্যায়ে, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা কি, সেটা হচ্ছে তামার ব্যবহার শুরু করবে এই সময় মানুষ। ওকে, তামার ব্যবহার শুরু হয়। এই মেহেরগড় সভ্যতার যে থার্ড ফেজ আছে সেই থার্ড ফেজটাতে আমরা দেখব তামার ব্যবহার আরম্ভ হয়। তারপর দেখো, তারপর কি আছে, 3 নম্বরে আমরা দেখতে পারি
যে এই সময় আরেকটা যেটা হবে কি, যে আমরা অলরেডি কিন্তু আগে মৃৎপাত্র সম্পর্কে ডিসকাস করলাম। এই সময় আমরা দেখব যে আমরা যখন ডিসকাস করলাম এর আগে মৃৎপাত্র সম্পর্কে, সে সময় বললাম যে সেকেন্ড ফেজের লাস্টের দিকে দেখবো যে কুমোরের চাকা মোটামুটি করে আবিষ্কার হচ্ছে। কিন্তু এই সময় যে এই থার্ড ফেজ যেটা আছে, এই থার্ড ফেজটাতে আমরা দেখব কুমোরের চাকার বহুল প্রচলিত হয়ে যাবে। এবং কুমোরের চাকার যখন বহুল প্রচলন হয়ে যাবে সেই সময় দেখব নানা রঙের, ঠিক আছে, মৃৎপাত্র তৈরি হতে আরম্ভ হবে। ঠিক আছে, অতএব আমরা এখানে বলতে পারি এক রঙের, এক রঙা, ঠিক আছে, এক রঙা। আবার আমরা বলতে পারি বহু রঙের, ঠিক আছে, বহু রঙের মৃৎপাত্র, ঠিক আছে, এক রঙা বহু রঙের বা বহু রঙের মৃৎপাত্রের এই সময় প্রচলন হয়ে যাবে। ওকে, মোটামুটি মেহেরগড় সভ্যতা সম্পর্কে আমরা এটুকুই জানবো। এবার দেখো এর পরের যেই পর্যায়গুলি রয়েছে সেই পর্যায়গুলি সম্পর্কে কিন্তু আমাদের অত জানার প্রয়োজন নেই। এইবার তবুও আমি এখানে বলে দিচ্ছি যে এই যে আমি যে 7টা পর্যায় বললাম তাহলে তার সময়কালটা কত। ঠিক আছে, মোটামুটি পুরাতাত্ত্বিকবিদরা একমত যে 3800 থেকে, ঠিক আছে, 3800 বিসি থেকে প্রায় 2600 বিসি, ঠিক আছে, 2600 বিসি, এই সম্পূর্ণ সময়কালটাকে কি বলা হয়? এই সম্পূর্ণ সময়কালটাকে বলা হয় চতুর্থ পর্যায় থেকে, চতুর্থ পর্যায় থেকে প্রায় সপ্তম পর্যায়। ঠিক আছে, মেহেরগড় সভ্যতার চতুর্থ থেকে সপ্তম পর্যায়ের সময়সীমা হচ্ছে পর্যায়, ঠিক আছে, সময়সীমা হচ্ছে কত? 3800 বিসি থেকে প্রায় আমরা বলবো 2600 বিসি। ওকে, তাহলে মোটামুটি মেহেরগড় সভ্যতা সম্পর্কে আমরা ডিটেলসে অনেক কিছুই আজকে জানলাম। ওকে, এইবার দেখো, এইবার হচ্ছে কি মেহেরগড় সভ্যতার পরে প্রাক হরপ্পা সভ্যতার আরেকটা যেই কেন্দ্র রয়েছে সেটি কি? সেটি হচ্ছে নাল সংস্কৃতি বা নাল কেন্দ্র। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে যে এই নাল কেন্দ্রটি কোন জায়গায় অবস্থিত এটা আমরা প্রথমে জানবো। মনে করে রাখবা এই নাল কেন্দ্রটি বেলুচিস্তানে অবস্থিত। বর্তমানে তোমরা জানো যে নানা কারণে কিন্তু বেলুচিস্তান কিন্তু খবরের শিরোনামে আছে। ঠিক আছে, তোমরা জানো যে পাকিস্তানের সঙ্গে ওদের একটা কনফ্রন্টেশন চলছে। ওকে, তাহলে দেখো এই বালুচিস্তান কিন্তু কি হচ্ছে, এখানে সে সময় যে প্রাক হরপ্পা সভ্যতা একটা কেন্দ্র গড়ে উঠেছিল বা সভ্যতা, তাকে আমরা বলছি নাল সভ্যতা বা নাল সংস্কৃতি। এবার দেখো এই নাল কেন্দ্রটি প্রথম কে আবিষ্কার করে? ঠিক আছে, এই নাল কেন্দ্রটি প্রথম আবিষ্কার করেছিলেন এইচ হারগ্রিভস। ঠিক আছে, দেখো দেওয়া আছে 1925 থেকে 26 খ্রিস্টাব্দের মধ্যে দেখো এইচ হারগ্রিভস এই নাল সংস্কৃতিটা আবিষ্কার করবেন। এখানে আমি আরেকটা জিনিস বলি, এই নাল সংস্কৃতিটা কিন্তু নতুন প্রস্তর যুগ থেকে আরম্ভ হয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু নতুন প্রস্তর যুগের একটা কেন্দ্র। ওকে, এবার দেখো এই নাল সংস্কৃতির কিছু বৈশিষ্ট্য রয়েছে। ঠিক আছে, যে এই নাল সংস্কৃতি থেকে কি কি জিনিস পাওয়া যাচ্ছে দেখো। ঠিক আছে, একটা কি হচ্ছে যেটার আমরা এভিডেন্স পাই সেটা হচ্ছে পানি ব্যবস্থাপনা বা আমরা বলতে পারি জলসেচ। আমরা বলতে পারি কি, এটাকে যদি আমরা ভালো করে বলি তাহলে বলবো জলসেচ ব্যবস্থা। ওকে, জলসেচ ব্যবস্থা, এখান থেকে আমরা দেখব জলসেচ ব্যবস্থার এভিডেন্স পাওয়া যাচ্ছে। এবার দেখো এখান থেকে দেখব আমরা দুই ধরনের জলসেচ ব্যবস্থার আবার এভিডেন্স পাই। একটা কি, একটা হচ্ছে কি বাঁধ তৈরি করে, ঠিক আছে, বাঁধ তৈরি করে জমিতে জল দেওয়া। এবং একটা কি হচ্ছে, একটা দেখব আমরা যে ড্রেন তৈরি করে বা আমরা বলতে পারবো নালা তৈরি করে। ঠিক আছে, নালা বা ইংলিশের সঙ্গে তোমরা বেশি পরিচিতি ড্রেন। ঠিক আছে, ড্রেন তৈরি করে তারপর কি হচ্ছে জমিতে জল দেওয়া হতো। তাহলে কি যদি প্রশ্ন আসে যে দুই ধরনের জল প্রবন্ধন প্রণালী প্রাক হরপ্পা সভ্যতার কোন কেন্দ্র থেকে পাওয়া যায়, উত্তর কি হবে? নাল কেন্দ্র থেকে। ওকে, এইবার এখান থেকে আরেকটা যে জিনিসটা পাওয়া যাচ্ছে মনে করে রাখবা, সেটা কি, সেটা আমরা বলতে পারি এটা যদি আমরা 1 করি, ঠিক আছে, তাহলে আমরা এবারে এখানে 2 করতে পারি। কি 2 নাম্বার আরেকটা জিনিস এখান থেকে পাওয়া যাচ্ছে কি, যে একটা শিলমোহরের উপর, ঠিক আছে, একটা শিলমোহরের উপর একটা চিত্র পাওয়া যাচ্ছে। কার চিত্র? চিত্রটা হচ্ছে গরুর পাখির। মনে করে রাখবা গরুর পাখি। ঠিক আছে, গরুর পাখির একটা চিত্র পাওয়া যায় এখানে প্রাপ্ত একটা শিলমোহরের উপর। সেই গরুর পাখিটা আমরা দেখব যে তার পাঞ্জার মধ্যে সাপ নিয়ে আছে। ঠিক আছে, এটাও কিন্তু প্রশ্ন আসে যে শিলমোহরের উপর অঙ্কিত গরুর পাখির পাঞ্জার মধ্যে মানে সর্প মানে সাপ ধরে আছে এমন চিত্র
কোন জায়গা থেকে পাওয়া যায়? উত্তর কী হবে? নাল। ওকে, এবার দেখো মোটামুটি নাল সংস্কৃতি সম্পর্কে আমরা জানলাম। এখান থেকে আরও কিছু এভিডেন্স পাওয়া যায়, ঠিক আছে, যেরকম আমি এখানে দিয়েছি যে এখান থেকে হচ্ছে তামার স্ট্যাম্প পাওয়া যাচ্ছে, তারপর কি হচ্ছে আঁকা কেস এখান থেকে কিন্তু আবার পাওয়া যায়। ওকে, এবার দেখো এই যে বালুচিস্তান যে জায়গাটা আছে, ঠিক আছে, বালুচিস্তান জায়গা তোমাদেরকে যদি ম্যাপে দেখায় তাহলে বালুচিস্তান প্লেসটা তোমরা বুঝতে পারবা, ঠিক আছে। এখানে এসো, বালুচিস্তান বলতে আমরা কোনটা বুঝবো? এই দেখো এই সাইডটা, ঠিক আছে, যেটা মোটামুটি ইরানের এই সাইডটাকে, ঠিক আছে, পাকিস্তানের এই সাইডটাকে আমরা কি বলবো? বালুচিস্তান, ঠিক আছে, এই সাইডটাকে আমরা কি বলবো? বালুচিস্তান। এই যে বালুচিস্তানে আমরা দেখব কি আরও কিছু সংস্কৃতি গড়ে উঠবে, ঠিক আছে, কি বললাম? এই বালুচিস্তানে আমরা দেখব, এই বালুচিস্তানে আমরা দেখব আরও কিছু সংস্কৃতি গড়ে উঠবে। দাঁড়াও একটু দাঁড়াও। আচ্ছা, এই যে বালুচিস্তানে আমি কি বললাম যে বালুচিস্তানে আরও যে সংস্কৃতিগুলি গড়ে উঠবে সেই সংস্কৃতিগুলোকে কিন্তু আমরা দেখব স্টুয়ার্ট পিগাট নামে একজন লোক থাকবে। তারা ওই কী করবে? মৃৎপাত্রের উপর অঙ্কিত চিত্রের উপর, কি বললাম? মৃৎপাত্রের উপর অঙ্কিত চিত্রের উপর ডিপেন্ড করে কী হবে এই বালুচিস্তানের সংস্কৃতিটাকে তিনি আবার দুই ভাগে ভাগ করে দেবেন, ঠিক আছে। আমি বলি, কি বললাম যে এই বালুচিস্তানে যে সংস্কৃতিটা পাওয়া যাচ্ছে, কি বললাম? বালুচিস্তানের সংস্কৃতি, হ্যাঁ, এই বালুচিস্তান, ঠিক আছে, এই বালুচিস্তানের যে সংস্কৃতিটি পাওয়া যাবে তাকে মৃৎপাত্রের উপর অঙ্কিত রঙের উপর ভিত্তি করে দুইটি ভাগে ভাগ করছেন। একটা কি বলছেন? একটাকে বলছেন বাফ, ঠিক আছে, বাফ ওয়ার কালচার। একটাকে কি বলছেন? বাফ ওয়ার কালচার। আর একটাকে কি বলবেন? একটাকে বলবেন রেড ওয়ার কালচার, রেড ওয়ার কালচার, ঠিক আছে। এটা কে বলছেন? এটা বলছেন, আমি যদি এখানে বলি তাহলে এটা বলে স্টুয়ার্ট পিগাট। মনে করে রাখবা, স্টুয়ার্ট পিগাট কি হচ্ছে এই বালুচিস্তান অঞ্চলে যে মৃৎপাত্রগুলি পাওয়া যাচ্ছে তার রঙের উপর, ঠিক আছে, তার রঙের উপর ডিপেন্ড করে সেইখানকার সংস্কৃতিটাকে কিন্তু তিনি এই দুইটি ভাগে ভাগ করছেন। রেড মানে তোমরা জানো, কিন্তু বাপ মানে তোমরা অনেকেই জানো না। বাপ শব্দের অর্থ আমরা বলতে পারি যে হলুদ রঙের, ঠিক আছে, হালকা হলুদ রঙের এক ধরনের মৃৎপাত্র যাকে আমরা বলতে পারি বাপ রং, ঠিক আছে। হিন্দিতে যাকে বলে পাণ্ডু রং বলে একটা শব্দ আছে। বাংলার এটার কিন্তু একজ্যাক্ট কোনো অর্থ হয় না, ঠিক আছে। এটাকে আমরা কি বলতে পারি? পাণ্ডু রং, ঠিক আছে, এটাকে আমরা বলি পাণ্ডু রং। ওকে, এই যে তাহলে কি বললাম যে বালুচিস্তানে যে কি বললাম যে মৃৎপাত্র পাওয়া যাচ্ছে তার উপর ডিপেন্ড করে এই কালচারটাকে স্টুয়ার্ট পিগাট ভাগ করছেন দুইটি ভাগে, হলো। এইবার দেখো মোটামুটি তাহলে কি হচ্ছে নাল সংস্কৃতি সম্পর্কে আমরা জানলাম। এইবার আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে কি কোটদিজি সংস্কৃতি, ঠিক আছে। ভালো করে দেখবা, কোটদিজি এটা কোন জায়গায় অবস্থিত? এটি অবস্থিত মনে করে রাখবা সিন্ধু নদীর, ঠিক আছে, এখানে দেওয়া আছে দেখো, সিন্ধু নদীর বাম তীরে এই কোটদিজি যে সংস্কৃতিটা সেটি অবস্থিত। ওকে, এইবার এটি কে আবিষ্কার করছেন? এই সংস্কৃতিটা কে আবিষ্কার করছেন? দেখো এখানে এটি 1955 সালে ফজল আহমেদ, ঠিক আছে, ফজল আহমেদ নামে একজন পুরাতাত্ত্বিকবিদ এটি কিন্তু আবিষ্কার করবেন। এবার দেখো এখান থেকেও কিছু আমরা এভিডেন্স পাচ্ছি। এখানে আমি বলি যে এখান থেকে একটা প্রশ্ন আসে যে সিন্ধু নদীর তীরে মোটামুটি দুইটি প্রাক হরপ্পার কেন্দ্র কিন্তু আবিষ্কৃত হয়েছিল। একটা কি হচ্ছে, একটা আমরা এখানে বললাম কোটদিজি এবং আরেকটা হবে আমরি, একটা কি হবে আমরি। এই দুইটি সংস্কৃতি কিন্তু সিন্ধু নদীর তীরে অবস্থিত। ওকে, এটা কিন্তু প্রশ্ন আসে যে সিন্ধু নদীর তীরে অবস্থিত দুইটি প্রাক হরপ্পা কেন্দ্রের নাম কি? তাহলে তোমরা অবশ্যই এই দুইটি কেন্দ্রের নাম উল্লেখ করতে পারো। ওকে, তাহলে এটি সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করব, আগে এটি সম্পর্কে আলোচনা করে নিই। তাহলে দেখো কোটদিজি থেকে যেটা পাওয়া যাচ্ছে কি, দেখো একটা বিষয় হচ্ছে কি এখান থেকে পাওয়া যাচ্ছে কি দুর্গ প্রাচীর, ঠিক আছে, কাঁচা ইটের তৈরি দুর্গ প্রাচীর কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। ওকে, এবার দেখো তারপর কি হচ্ছে সুপরিকল্পিত রাস্তা। সুপরিকল্পিত রাস্তাটি কেমন? যেটাকে বলছে গ্রেড সিস্টেম টাইপের রাস্তা, ঠিক আছে। মানে দেখো আধুনিক যে রাস্তাটা, ঠিক আছে, আধুনিক যে রাস্তার সিস্টেম আমরা দেখতে পাই কি যে বিষয়টা হচ্ছে গলি থেকে ছোট রাস্তা বের হয়ে মেন রাস্তায় যুক্ত হবে, সেই সিস্টেমটাকেই কিন্তু আমরা দেখব যে এটা কিন্তু হরপ্পা সভ্যতাতেও ছিল এবং তার প্রাচীনতম এভিডেন্স কিন্তু আমরা পাচ্ছি কোন জায়গায়? এই কোটদিজি বলে যে প্লেসটি আছে সেখানে কিন্তু এই সুপরিকল্পিত যে রাস্তার এভিডেন্স সেটা কিন্তু আমরা পাচ্ছি। ওকে, এবার ধরো এখান থেকে আমরা কী পাচ্ছি? এখান থেকে আমরা আরেকটা জিনিস যেটা লাভ করছি সেটা হচ্ছে চুনা পাথরের ঘর, ঠিক আছে। চুনা পাথরের ঘর কিন্তু আমরা
এই সংস্কৃতি থেকে বা এই কেন্দ্রটি থেকে লাভ করছি। এর পাশাপাশি এখান থেকে আর যে এভিডেন্সগুলো পাচ্ছি কি, একটা হচ্ছে ব্রোঞ্জের ছুরি। ওকে, ব্রোঞ্জের ছুরি কিন্তু আমরা এখান থেকে লাভ করছি। তারপর কি করছি, তারপর এখানে দেওয়া আছে দেখো সিংওয়ালা দেবতা, তারপরে একটা কিছু, এটা হবে পিপল পাতা। ওকে, আমরা দেখব পিপল পাতার চিহ্নও কিন্তু আমরা দেখব এখান থেকে পাচ্ছি। মোটামুটি এই যে কেন্দ্রটি আছে এটি থেকে আমরা কোন কোন জিনিস পাচ্ছি মোটামুটি এখানে দেওয়া আছে। তার এখানে যেটি দেওয়া নেই সেটি আমি বলছি যে এখান থেকে আমরা দেখব যে এই যে কোটডিজি যে প্লেসটি আছে সেটি দেখব 2 বার এই জায়গায় অগ্নিকাণ্ড হয়েছিল। ঠিক আছে, মনে করে রাখবা এখানে 2 বার অগ্নিকাণ্ডের এভিডেন্স পাওয়া গেছে। ঠিক আছে, এখান থেকে 2 বার অগ্নিকাণ্ডের নিদর্শন পাওয়া যায়, মানে এখানে 2 বার অগ্নিকাণ্ড হয়েছিল। ওকে, নিদর্শন পাওয়া যায়, এখানে 2 বার অগ্নিকাণ্ড হয়েছিল। এর পাশাপাশি আমরা দেখব এখানে বিভিন্ন ধরনের ঝুমকা পাওয়া গেছে। কি বলবো, ঝুমকা। ঠিক আছে, তোমরা জানো এখানে ঝুমকা পাওয়া গেছে এবং এই ঝুমকার কিন্তু আকৃতি অনেক টাইপের হতো, যেরকম হার্ট শেপড হতো। ঠিক আছে, এরকম কিন্তু নানা আকৃতির কিন্তু আমরা দেখব এই যে কেন্দ্রটি রয়েছে সেখান থেকে কিন্তু ঝুমকা পাওয়া গেছে। ওকে, এবং এখান থেকে যেটা মনে করে রাখবা যে প্রাক হরপ্পা সভ্যতার কোন কেন্দ্র থেকে 2 বার অগ্নি সংযোগের প্রমাণ পাওয়া গেছে, ঠিক আছে, বা এভিডেন্স পাওয়া গেছে, উত্তর কী হবে, কোটডিজি। ওকে, এটা ভালো করে মনে করে রাখবা। এইবার হচ্ছে কি, এরপরে আমরা যেটা বললাম যে সিন্ধু নদীর তীরে আরেকটা যে সংস্কৃতি গড়ে উঠেছিল তার নাম কি, আম্রি। ঠিক আছে, এটি তাহলে কি আবিষ্কার করছে, এটি মনে করে রাখবো 1929 খ্রিস্টাব্দে এনজি মজুমদার, কে, এনজি মজুমদার, মনে করে রাখবো এনজি মজুমদার এটি আবিষ্কার করেছিলেন। দেখো এটি কিন্তু প্রায় অনেক দিন আগে আবিষ্কৃত হয়েছিল। ওকে, এটি কে আবিষ্কার করলেন, এনজি মজুমদার। ওকে, এবার দেখো এখান থেকে কিছু বৈশিষ্ট্য, এখান থেকে কিছু জিনিস পাওয়া যাচ্ছে, তার মধ্যে যেটা অন্যতম হচ্ছে বাড়া সিঙ্গার। ঠিক আছে, বাড়া সিঙ্গার। ঠিক আছে, বাড়াহ আমরা বলতে পারি বাংলায় বরাহ সিঙ্গার। ঠিক আছে, বাড়াহ সিঙ্গার প্রমাণ কিন্তু আমরা এখান থেকেই পাচ্ছি, প্রমাণ পাই এখান থেকে। ওকে, তাহলে কি হচ্ছে, আমরা মূলত এখান থেকে যেটা মনে করে রাখবো যে প্রাক হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলো কোনগুলো। ঠিক আছে, এবং বিশেষ করে মেহেরগড় সভ্যতার যে বৈশিষ্ট্যগুলো আছে ওইটার পাশাপাশি এই কেন্দ্রগুলো কোন জায়গায় অবস্থিত, ঠিক আছে, সেগুলোও কিন্তু আমাদের এখানে পড়তে লাগবে। ঠিক আছে, এখানে দেখো আমি একটা জিনিস এখানে তোমাদের দেখো এই জায়গায় আমি একটা জিনিস বললাম না, এই বাপওয়্যার কালচার এটা কোন জায়গায় ছিল, বালুচিস্তানে তো আমি বললাম, এটা মনে করে রাখবা এটা উত্তর বালুচিস্তান। হ্যাঁ, এটা হবে উত্তর বালুচিস্তানে হয়েছিল, উত্তর বালুচিস্তান, এবং এটা হয়েছিল দক্ষিণ বালুচিস্তানে। এই সংস্কৃতিটা গড়ে উঠেছিল দক্ষিণ বালুচিস্তানে। ওকে, এবার দেখো আমরা এই জায়গায় আসি, কি বললাম, এখান থেকে আমরা দেখব যে বাড়া সিঙ্গার প্রমাণ পাওয়া যাচ্ছে, এবং আমি যেটা বললাম যে এখান থেকে কিন্তু তোমাদের বিশেষ করে কেন্দ্রগুলোর নাম এবং কিছু কিছু কেন্দ্রের বৈশিষ্ট্য এবং সেই কেন্দ্রগুলো কে আবিষ্কার করলো এইসব সম্পর্কে তোমাদের একটু বেশি জানতে হবে। ওকে, এবার আসো, এবার আমরা যেটা দেখব কি, কালীবঙ্গান। ঠিক আছে, এটা কি বললাম, আমি বললাম যে কালীবঙ্গান ও সতী সংস্কৃতি, এটা আমি তোমাদেরকে আগেই দিয়েছিলাম বলে যে এই যে কালীবঙ্গান এবং সতী এই দুইটি জায়গা দেখব কি ভারতে অবস্থিত। ঠিক আছে, এবং এই সতী সংস্কৃতি ভারতে অবস্থিত একটি প্রাক হরপ্পা সভ্যতার একটি এভিডেন্স কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। দেখো এখানে কি দেওয়া আছে, সতী সংস্কৃতি কোন জায়গায় অবস্থিত, রাজস্থানের ঘাঙ্গার চৌতাং নদীর তীরে এটি অবস্থিত। এটি কে আবিষ্কার করলেন, মনে করে রাখবো অমলানন্দ ঘোষ আবিষ্কার করছে। কে, অমলানন্দ ঘোষ আবিষ্কার করছে সতী সংস্কৃতি। হ্যাঁ, এবং লুইগি টেসিটোরি আবিষ্কার করছে কি, কালীবঙ্গান, মনে করে রাখবা। ঠিক আছে, কি বললাম আমি, যে সতী সংস্কৃতি আবিষ্কার করছে অমলানন্দ ঘোষ এবং কালীবঙ্গানকে আবিষ্কার করছে লুইগি টেসিটোরি। ঠিক আছে, দেখো এই যে অমলানন্দ ঘোষ যে সতী সংস্কৃতিতে তিনি যখন, বা সতী বলে যে প্লেসটি আছে সেখানে যখন তিনি খনন কার্য করবেন তখন তিনি কিছু এভিডেন্স পেয়ে যাচ্ছেন। ওকে,
সেই এভিডেন্সের উপর ভিত্তি করে তিনি কি বলবেন যে এই সতী সংস্কৃতিটা কি হচ্ছে যে তোমার হচ্ছে হরিয়ানার একটা প্লেস আছে, যেটা আমি আগে তোমাদের বললাম, যেটার নাম হচ্ছে কি সিসবাল, ঠিক আছে। সেইটার সঙ্গে তিনি কী হয়েছেন এই সতী সংস্কৃতিটাকে যুক্ত দিয়েছিলেন করে, এবং তার নাম কি দিয়েছিলেন সিসওয়াল সতী সংস্কৃতি, ঠিক আছে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, মনে করে রাখবা। এবং কি রে তিনি এটা কেন বললেন, এটা বলার তার অর্থটি ছিল যে সেখানে প্রাপ্ত মৃৎপাত্র, যে সতীতে যে মৃৎপাত্র পাওয়া যাচ্ছে, কি সতীতে যে মৃৎপাত্র এবং সিসওয়ালে যে মৃৎপাত্র পাওয়া যাচ্ছে, তার মধ্যে সদৃশ্য লক্ষ্য করে আমরা দেখব তিনি এটি বলছেন কি যে এটাকে আমরা সিসওয়াল সতী সংস্কৃতি বলতে পারি। ওকে, মোটামুটি সতী সংস্কৃতি থেকে যেটা মোটামুটি আমাদের এসএলএসটিতে যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলো কিন্তু মেনলি আসে যে সতী সংস্কৃতি কোন সময়কার, এটাই আসে, ভিতর থেকে এখান থেকে অত বিশেষ আসে না। ওকে, এবার হচ্ছে কি আমরা এখান থেকে আরেকটা দেখবো যে সতী কোথায় অবস্থিত এবং কোন নদীর তীরে অবস্থিত, এটাও দেখবা। ওকে, এখান থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি কালীবঙ্গান। ওকে, দেখো কালীবঙ্গান সম্পর্কে আমরা এর আগেও একটু ডিসকাস করছি, তবে আমরা দেখব যে কালীবঙ্গানে এখান থেকে যেটার এভিডেন্স পাওয়া যাচ্ছে, একটা কি বলেছিলাম, এটা আমি আগেও বলেছিলাম, একটা হচ্ছে তন্দুরি চুলা, ঠিক আছে। তন্দুরি চুলার কিন্তু এখান থেকে নিদর্শন আমরা বা এভিডেন্স আমরা পাচ্ছি। তারপর আমরা যেটা পাচ্ছি কি, তারপর আমরা এখান থেকে যেটা আবিষ্কার করবো সেটা হচ্ছে জোর খেতি, ঠিক আছে, ঠিক আছে, জোর চাষ, ঠিক আছে। বলে একটা বলতে পারি আমরা, একটা ফসল আছে, তার চাষ কিন্তু আমরা তার চাষের এভিডেন্স কিন্তু আমরা এই কালীবঙ্গান থেকে কিন্তু আমরা পাচ্ছি, ঠিক আছে। এবার দেখো এই কালীবঙ্গান কিন্তু প্রাক হরপ্পা সভ্যতার পাশাপাশি কিন্তু মনে করে রাখবা যে এখান থেকে প্রাক হরপ্পা সভ্যতা থেকে যে হরপ্পা সভ্যতার উত্তরণ, সেটা কিন্তু আমরা অনেক কিছুই কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, এইবার এখান থেকে আরেকটা, এই কালীবঙ্গান থেকে আরেকটা জিনিস আমরা যেটা পেয়ে যাব যেটা হচ্ছে কি এখানেও কিন্তু প্রায় কাঁচা রাস্তা ছিল, ঠিক আছে। এখানে কি হচ্ছে, এখানে আমরা দেখতে পাই যাব কি কাঁচা রাস্তা, এবং কাঁচা রাস্তার পাশাপাশি আমরা এখানে যেটা দেখব যে কাঁচা ইটের ব্যবহার। এই যে আমরা এই দুর্গ প্রাচীরটি যেটি বললাম, কোন জায়গায় গেল, এখানে দুর্গ প্রাচীর, ঠিক আছে। এই দেখো প্রতিরক্ষামূলক প্রাচীর, ঠিক আছে। এই প্রতিরক্ষামূলক প্রাচীর যেটা তৈরি হয়েছিল সেটি কিন্তু মনে করে রাখবো যে কাঁচা ইট দিয়ে তৈরি ছিল। ওকে, এবং আমরা বললাম যে এর পাশাপাশি আমরা দেখব এখানে কি যে কাঁচা রাস্তাও ছিল। ওকে, এগুলোই হচ্ছে মোটামুটি। এবং ভারতের, ঠিক আছে, ভারতের এইসব বাদ দিয়ে কালীবঙ্গান এটা বাদ দিয়েও ভারতের যেসব হচ্ছে, আমি তোমাদেরকে বললাম এর আগে যে ভারতের যেসব প্রাক হরপ্পা কেন্দ্র সেসব সম্পর্কে তোমাদের আমি আগেই বলেছিলাম, কি যেরকম হচ্ছে পাঞ্জাবের রোহিল, মসরাসনা, ঠিক আছে, হরিয়ানার রাখিগড়ি, বনওয়ালি, সিসবাল, এসব কিন্তু প্রাক হরপ্পার আরও কেন্দ্র। ওকে, এবার দেখো আমরা মোটামুটি এখানে কিন্তু কালীবঙ্গান এবং সতী সম্পর্কে এখানে মোটামুটি আলোচনা করব প্রাক হরপ্পাতে। ওকে, বেশিরভাগ আরও যে কেন্দ্রগুলো আছে, যখন হরপ্পা সভ্যতা সম্পর্কে আমরা আলোচনা আরও বিস্তারিত করতে যাব সে সময় আমরা এটি আলোচনা করব। ওকে, তাহলে দেখো এরপরে আইসো মোটামুটি আমাদের আলোচনার প্রায় লাস্ট স্টেজে আমরা আছি। এবার দেখো তারপর হচ্ছে কি এখানে একটা তত্ত্ব আছে, ঠিক আছে, যেটা কি হচ্ছে সাংস্কৃতিক অভিস্মৃতি বা সংস্কৃতির অভিস্মৃতি, ঠিক আছে। যে সংস্কৃতির অভিস্মৃতি, এই ধারণাটা কি, বা আমরা যাকে ইংলিশে বলি, আমরা ইংলিশে বলতে পারি একে কালচারাল কনভারজেন্স। এই থিওরিটা আর কিচ্ছু না, এই থিওরিটা কে দিয়েছিলেন, এই থিওরিটা দিয়েছিলেন অলচিন দম্পতি, ঠিক আছে। তোমরা জানো যে রেমন্ড অলচিন এবং ব্রিজেট অলচিন, এদেরকে একসঙ্গে বলা হয় কি অলচিন দম্পতি। এই যে তারা যে থিওরিটা দিয়েছিল তার নাম কি কালচারাল কনভারজেন্সি। এর অর্থ কি বলতো, এর অর্থ হচ্ছে তারা যেটা বলছে যে প্রাক হরপ্পার বস্তিগুলি, ঠিক আছে, এই যে প্রাক হরপ্পার আমরা যে বস্তিগুলি আলোচনা করলাম, এই প্রাক হরপ্পার বসতিগুলি কি হচ্ছে, এই প্রাক হরপ্পা সভ্যতার বসতিগুলির নানা বৈশিষ্ট্য বা এদের মানুষের যে জ্ঞান, এই মানুষের যে মূল্যবোধ বা নৈতিকতা, সব কিছু কী হবে, সম্প্রসারিত হবে। কি বললাম, সব কিছু সম্প্রসারিত হয়ে কি হচ্ছে এই হরপ্পা সভ্যতার মানুষের মধ্যে বা পরিণত হরপ্পা সভ্যতার মানুষের মধ্যে সঞ্চারিত হবে। তারপরেই দেখব যে উন্নত নগর সভ্যতাটি গড়ে উঠবে। কোন নগর সভ্যতা, উন্নত হরপ্পা নগর সভ্যতাটি গড়ে উঠবে। এই যে একটা কালচারের যে ট্রান্সফরমেশন হচ্ছে, ঠিক আছে, প্রাক হরপ্পার বসতিগুলি থেকে হরপ্পার বসতিগুলির মধ্যে, এটাকেই এই দুই দম্পতি কি বলছেন কালচারাল কনভারজেন্সি বা
সংস্কৃতির অবস্থিতি বলে তিনি উল্লেখ করেছেন। ঠিক আছে, এবার হচ্ছে তিনি কি বলছেন, পরবর্তী পরিণত, যেটা আমি বললাম পরবর্তী পরিণত হরপ্পা সভ্যতার ভিত্তি কিন্তু স্থাপন হচ্ছে কোন সময়, আমরা দেখব এই তোমার হচ্ছে এই কালচারাল কনভারজেন্সি এই থিওরির দ্বারাই আমরা দেখব যে পরবর্তী পরিণত হরপ্পা সভ্যতার ভিত্তি স্থাপিত হচ্ছে। ওকে, এবার দেখো এখানে আরেকটা যে বিষয়টা আছে সেই বিষয়টি হচ্ছে কি, আমি যেটি মোটামুটি একটু বলতে হলাম যে মোটামুটি একটা উপত্যকা আছে যেখানেও কিন্তু আমরা দেখব যে হরপ্পা যে প্রাক হরপ্পার কেন্দ্র আছে, তার কিছু আমরা বলতে পারি ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছিল। সেই প্লেসটা গেছিল বান্নুঘাটি উপত্যকা। ঠিক আছে, এটা ঠিক আফগানিস্তান যেটা আছে তার একটু নিচে। ঠিক আছে, বান্নুঘাটি উপত্যকাতেও কিন্তু আমরা দেখব সেখানকার লিবাই, তারকাইওয়ালা, ঠিক আছে, এইসব প্লেসে আমরা দেখব যে প্রাক হরপ্পার কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। এর পাশাপাশি আরও কয়েকটা কেন্দ্র আছে যেগুলো আমরা যেমন বলি যে গোমাল উপত্যকায়, ঠিক আছে, পাকিস্তানের গোমাল উপত্যকায়, ঠিক আছে, গুমলা নামে একটা প্লেস আছে, সেখানেও আমরা দেখব যে প্রাক হরপ্পা সভ্যতার কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। এবং সেই গুমলা উপত্যকা, এই গোমাল বলে যে প্লেসটি আছে, গুমলা বলে যে প্লেসটি আছে, সেখানের আশেপাশে দেখব রহমানদেরি আরও কিছু প্লেস আছে, সেখানে আমরা দেখব যে কিছু জিনিস পাওয়া যাচ্ছে, যেমন হচ্ছে বলতে পারি একটা আছে যে যাকে বলি টারকোইজ। ঠিক আছে, এইসব প্লেসের কিন্তু আমরা এইসব মানে থিংসের বা আর্টিফ্যাক্টের কিন্তু আমরা দেখব যে প্রমাণ কিন্তু আমরা প্রাক হরপ্পা কেন্দ্রের এইসব প্লেস থেকে পাচ্ছি। ওকে, তাহলে মোটামুটি আজকে আমরা হরপ্পা সভ্যতার এই প্রাক হরপ্পা সভ্যতার যে বিষয়টি আছে আজকে মোটামুটি প্রায় সম্পূর্ণ আমরা আলোচনা করলাম। আমরা আজকে ডিসকাস করলাম যে প্রাক হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলো কি কি, সেই কেন্দ্রগুলো কোন জায়গায় ছিল। তার আগে আমরা যেটা ডিসকাস করলাম যে হরপ্পা সভ্যতা যে কালসীমা এবং হরপ্পা সভ্যতার কালসীমা নিয়ে পণ্ডিতদের মধ্যে যে মতভেদ আছে সেটা সম্পর্কে আমরা জানলাম। তারপরে এই যে প্রাক হরপ্পার সভ্যতার যে কেন্দ্রগুলো ছিল তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, এবং কিভাবে প্রাক হরপ্পা সভ্যতা থেকে আমরা দেখব যে সেই বৈশিষ্ট্যগুলো থেকে কীভাবে পরিণত হরপ্পা সভ্যতাতে সেগুলি সঞ্চারিত হবে সেটা সম্পর্কে জানলাম। পাশাপাশি মেহেরগড় সভ্যতা থেকে আমরা বিস্তারিত জানলাম। ওকে, এখানে আরেকটা বলে দিই যে মেহেরগড় সভ্যতার যে তৃতীয় পর্যায়টি ছিল সেখানে কিন্তু আমরা দেখব একটা জিনিস যে নানান ধরনের বাইরের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, ঠিক আছে, বাইরের দেশে, বিশেষ করে পশ্চিম এশিয়ার। কারণ আমরা যদি বলি যে যেটা বললাম যে হরপ্পা সভ্যতায় দ্বিতীয় পর্যায়ে যে চাকার আবিষ্কার হচ্ছে, ঠিক আছে, তৃতীয় পর্যায়ে মানে দ্বিতীয় পর্যায়ে লাস্টের দিকে এবং তৃতীয় পর্যায়ের প্রথমের দিকে যখন চাকা রমরমা যখন সে সময় দেখবো যে চাকাটা কিন্তু অ্যাকচুয়ালি মেহেরগড় সভ্যতাতে প্রথম আবিষ্কৃত হয়নি, কারণ পশ্চিম এশিয়ায় এই টেকনিক আসছিল প্রথমে। পশ্চিম এশিয়া থেকে দেখবো আস্তে আস্তে এই টেকনিক মেহেরগড় সভ্যতার মানুষেরা পেয়ে যাচ্ছে। এই যে বিভিন্ন পদ্ধতির আদান প্রদান হচ্ছে মিনস কি আমরা এটা জানবো যে মেহেরগড় সভ্যতার সময়ই কিন্তু আমরা দেখব যে বাইরের দেশের সঙ্গে মোটামুটি একটা যোগাযোগ আরম্ভ হয়ে গিয়েছিল, যেটি আমরা পরিণত হরপ্পা সভ্যতায় দেখবো যার বেশি পরিমাণে আরম্ভ হয়ে গিয়েছিল। তোমরা জানো যে বৈদেশিক বাণিজ্যটা কিন্তু পরিণত হরপ্পা সভ্যতায় বেশি হয়েছিল। প্রায় আমরা দেখছি যে সুমেরীয় সভ্যতা বা মেসোপটেমিয়া সভ্যতার মানুষের সঙ্গেও এদের ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠেছিল। ওকে, এইবার যে বিষয়টা আছে কি মোটামুটি এই আমাদের প্রাক হরপ্পা সভ্যতা সম্পর্কে এই কয়েকটাই বিষয় ছিল। এইবার আমাদের কয়েকটা কোশ্চিন আছে, যে কোশ্চিনগুলো দেখো যে এখান থেকে কয়েকটা প্রশ্ন আছে, যেমন হচ্ছে কি যে প্রশ্নগুলোর মধ্যে মোটামুটি 4-5টা করব আমি এবং 5টা থাকবে তোমাদের জন্য। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা পাঠাবা। ওকে, দেখো প্রথম প্রশ্ন কি আছে, সিমেট্রি এই সংস্কৃতির প্রথম খননকারী কে ছিলেন? যেটা আমরা বললাম যে 1934-এ এটি খনন কে করছে, এটি খনন করছে মাধবস্বরূপ ভাটস। ওকে, যেটা আমি বললাম প্রায় 1934-এ এটি খনন কার্য করছে। ওকে, তারপর দেখো নেক্সট প্রশ্ন কি আছে, মেহেরগড়ের সবচেয়ে প্রাচীনতম নারী মূর্তি। ঠিক আছে, এখানে আমি একটা বলতে গেলাম বলে যে মেহেরগড় সভ্যতায় আমরা দেখবো যে থার্ড পর্যায়ে একটা কিন্তু মাতৃমূর্তি পাওয়া গেছে, যাকে বলছি আমরা কি মাদার গডিজ। ঠিক আছে, যাকে আমরা কি বলছি মাদার গডিজ, মনে করে রাখবা। এটি কোন সময় আমরা পাচ্ছি, এটি আমরা পাচ্ছি মেহেরগড় সভ্যতাতে। ওকে, তাহলে দেখো মেহেরগড় সবচেয়ে প্রাচীনতম নারী মূর্তিটি কোথা থেকে পাওয়া যাচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু আমাদের এখানে দেখতে লাগবে। তাহলে এখানে উত্তর দেওয়া আছে মেহেরগড়। ঠিক আছে, এবার দেখো তারপর কি হচ্ছে যে নাল স্থানটি কোন প্রাচীন যুগের সঙ্গে সম্পর্কিত। কি বললাম, নাল স্থানটি, এই যে নাল কেন্দ্রটি সম্পর্কে আলোচনা করলাম, এই নাল কেন্দ্রটি কোন জায়গার সঙ্গে কোন প্রাচীন যুগের সঙ্গে সম্পর্কিত। তাহলে এটা উত্তর কী হবে, আমরা বললাম যে নাল সংস্কৃতিটি কিন্তু নব্যপ্রস্তর যুগের পর্যায় ছিল একটা। ওকে, এটা কি ছিল, এটা ছিল নব্যপ্রস্তর যুগের একটা পর্যায়। ওকে, এবার এসো
তারপর দেখো কোন প্রত্নতাত্ত্বিক টোগাও মৃৎশিল্প আবিষ্কার করেছিলেন, যেটা আমি বললাম যে মিস বিট্রেস দ্য কার্ডি এটি প্রথম আবিষ্কার করেছিলেন। কোন জায়গা থেকে? এটি কোয়েটা থেকে, ঠিক আছে, এটি কোয়েটা থেকে তিনি আবিষ্কার করেছিলেন। ওকে, তারপর কি হচ্ছে, তারপর দেখো হরপ্পা সভ্যতার পরিণত পর্যায়ে কত বছর স্থায়ী ছিল, তোমাদের সেটি হিসাব করে বলতে লাগবে। তোমাদের হচ্ছে কি বললাম যে পরিণত হরপ্পা সভ্যতা কবে হয়েছিল, এটা তোমাদের করতে লাগবে, যে তোমরা হিসাব করে সেটা বলবা, ঠিক আছে, এটা তোমাদের জন্য টাস্ক। তারপর কি আছে, তারপরে হরপ্পা সভ্যতার প্রাক হরপ্পা যুগের আর্থসামাজিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে কোনটি সবচেয়ে প্রভাবশালী, ঠিক আছে, এইটা তোমরা এটা দেখে নাও, ঠিক আছে, তোমাদের কিন্তু এটা করতে লাগবে। ওকে, তারপর দেখো তারপর যে বিষয়টি আছে দেখো সিমেট্রি এইচ সংস্কৃতির মৃৎশিল্প কোন দিক থেকে পরিণত হরপ্পা সভ্যতা থেকে ভিন্ন, এটা তোমাদের এখান থেকে কিন্তু করতে লাগবে, ঠিক আছে। দেখো তারপর কি আছে, তারপর যে বিষয়টি আছে কি যে নাল সংস্কৃতির স্থাপত্য পরিকল্পনা থেকে প্রমাণিত তারা কোন ধরনের সামাজিক সংগঠনের অধীনে বাস করত, ঠিক আছে, এইটা তোমাদের করতে লাগবে এখানে। তারপর দেখো টোগাও মৃৎশিল্পের বৈশিষ্ট্য কোন উপাদান দ্বারা শনাক্তকরণ করা যায়, ঠিক আছে, এটা তোমরা দেখবা। তারপর কি আছে সতী সংস্কৃতির আবিষ্কার হরপ্পা সভ্যতার পূর্বে কি প্রমাণ দেয়, ঠিক আছে। তারপর দেখবা ব্যাস মোটামুটি এই কয়েকটাই ছিল কোশ্চিন। ওকে, আজকের ক্লাসটি আশা করি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তোমরা অবশ্যই এই ক্লাসটিকে আমাদের যে চ্যানেলটি আছে তাকে সাবস্ক্রাইব করবে এবং ক্লাসটিকে লাইক এবং কমেন্ট করবা, ঠিক আছে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।